আশায় আশায় বসে আছি, ওরে আমার মন, কখন তোমার আসবে টেলিফোন। মহিনের ঘোড়াগুলি সেই বিখ্যাত গান। এখন ওই ফোনের যাওয়া আর আশা নিয়েই রাজনীতি তোলপাড়। গতকাল শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ করে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তিনি অমিত শাহকে ফোন করেছেন, প্রমাণ করলে তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন। অন্যদিকে আজ আবার রাজ্যে তৃণমূলের পরিবর্তন চেয়ে দিল্লিতে বসে মুকুল রায় বললেন তিনি বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন। তবে আজ এখনো পর্যন্ত বিজেপির কোনো শীর্ষ নেতা মুকুল রায়ের সঙ্গে দেখা করেননি। আজকে এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন থাকবে, জাতীয় দল ইস্যুতে অমিত শাহকে ফোন করেছি, প্রমাণ করলে ইস্তফা দেব, শুভেন্দুকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। ল্যান্ডলাইন থেকে দিল্লিতে ফোন, পাল্টা বিরোধী দলনেতা। কোন পথে এই সংঘাত? এই অনুষ্ঠানে আমাদের দ্বিতীয় প্রশ্ন, মন্তব্য প্রত্যাহারের দাবিতে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুকে চিঠি তৃণমূলে, চিঠির কপি অমিত শাহকেও। কালই যোগ্য জবাব বললেন শুভেন্দু। সামনে আসবে সত্যি? এই অনুষ্ঠানে আমাদের তৃতীয় প্রশ্ন থাকবে, পুরুলিয়ার চাকরি ভাঙিয়ে মেদিনীপুরের জন্য নিয়েছিলেন, নাম না করে শুভেন্দুকে আক্রমণ মুখ্যমন্ত্রী। সরকারি চাকরিতেও দলের জেলাওয়ারি কোটা, তখন কেন নিশ্চুপ ছিল সরকার? এই অনুষ্ঠানে আমাদের পরের প্রশ্ন থাকবে, দিল্লিতে কেটে গেল প্রায় দুদিন, বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে এখনো পর্যন্ত দেখা হলো না মুকুল রায়। নেপথ্যে কি বঙ্গ বিজেপির একাংশের আপত্তি? এই অনুষ্ঠানে আমাদের পঞ্চম প্রশ্ন থাকবে, ও বিজেপিরই বিধায়ক, এটা ছোট ঘটনা, মুকুলের দিল্লি যাত্রা নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী। তাহলে তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে ঘটা করে দলে ফিরিয়ে নিয়েছিলেন কেন মুকুলকে? এই অনুষ্ঠানে আমাদের ষষ্ঠ প্রশ্ন, মুকুলকে যেভাবে নেওয়া হয় তাতে মনে হয়েছিল যেন দিল্লির বিজেপি সিংহাসন দখল করলাম। মুকুল ইস্যুতে বিস্ফোরক মদন মিত্র, দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুললেন কামারহাটির বিধায়ক। তবে এই অনুষ্ঠানে শুরুতেই আপনাদের দেখাবো শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ শুনে দিলেন মুখ্যমন্ত্রী, জবাব দিলেন বিরোধী দলনেতাও। দেখুন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে কাউকে গুন্ডা বলেছেন, যিনি ৩৭০ ধারা হটিয়ে কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা করেছেন, অমিত শাহজি, তাকে 4 বার ফোন করে পা ধরেছে। কোন একজন ভুইফোর কিংবদন্তিমাকার পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন তৃণমূল কংগ্রেসে ন্যাশনাল পার্টির স্ট্যাটাস চলে যাওয়ার পর আমি নাকি ওদের যিনি সবচেয়ে বড় নেতা শাহজি, তাকে নাকি আমি 4 বার ফোন করেছি। সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট, আগামী বছর লোকসভা ভোট, তার পরের বছর বাংলার বিধানসভা নির্বাচন। কিন্তু বিজেপির নজর এখন থেকেই লোকসভা ভোট এবং রাজ্যের ক্ষমতা দখলের দিকে। সম্প্রতি রাজ্যে এসে বিধানসভা ভোটের আগেই তৃণমূল সরকারের পতন নিয়ে হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ, জানিয়ে বাকযুদ্ধের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই মাথাচাড়া দিল নতুন বিতর্ক। অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন বলে দাবি করে শোরগোল ফেলে দিলেন শুভেন্দু অধিকারী, জানিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেত্রীও। সম্প্রতি জাতীয় দলের মর্যাদা হারিয়েছে তৃণমূল। মঙ্গলবার শুভেন্দু অধিকারী দাবি করেন এই মর্যাদা ফেরত পেতে অমিত শাহকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে পা ধরেছে, বলছে আমার রাষ্ট্রীয় তকমাটা 24 অব্দি রাখা যাবে না। আর অমিতজি বলেছে না, রাখা যাবে না, আপনি তো ভোট পাননি। আর আমাদের নির্বাচন কমিশন আপনার সৌরভ দাসের মতো নয়, নিয়মে চলে। আপনি নিয়মের বাইরে গেছেন, তাই আপনি এখন সর্বভারতীয় নয়, পশ্চিম বাংলার অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। ছিল কি এআইটিসি, এখন কি টিসি, এরপরে কি হবে? এরপরে কি হবে? এরপরে কে থাকবে? একা পিসি থাকবে। আমি তাকে 4 বার ফোন করেছি, এ কথা যিনি বলেন আইদার তাকে জনগণের কাছে নাক্ষপ দেওয়া উচিত, কারণ আপনারা সারাদিন কাল দেখিয়েছেন। আমি যদি করে থাকি, আমি আপনাদের কথা দিচ্ছি আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবো। আমি আবার বলি, আমি তার পদত্যাগ চেয়েছি।
এরপরই আবার শুভেন্দু অধিকারী টুইট করে বলেন, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। এটা লজ্জাজনক যে আমার প্রসঙ্গে আপনি কিম্ভূত কিমাকারের মতো অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন, যেমনটা আপনি আগেও মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রে করেছিলেন। সেই সঙ্গে তিনি টুইটারে আরও লেখেন, দিল্লিতে ফোন করার জন্য আপনি ল্যান্ডলাইন ব্যবহার করেছেন, আমি আপনার মুখোশ খুলে দেব, কাল আমার যোগ্য জবাবের জন্য তৈরি থাকুন। ये डर हमें अच्छा लगा শুভেন্দু। নারদের সিবিআই এর এফআইআর, সারদার অভিযোগ, সেই ডরে সেই ভয়ে দল বদল করে বিজেপি জুতো বালিশ করতে চলে গেলে তার মুখে ভয় নিয়ে কথা। সিবিআই এর এফআইআর নেমড প্রতিষ্ঠিত তোলাবাজ লাগাতার মিথ্যাবাদী, সে ভয় নিয়ে কথা বলছে। শুভেন্দু অধিকারী তার মন্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে চিঠি দিয়েছে তৃণমূল। সুমন ঘরায়, আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। দেখুন, আজ গোটা দিন ধরে শাসক আর বিরোধী মিলে রাজ্য রাজনীতি উথাল পাতাল করে ছেড়েছেন। সরাসরি প্রশ্ন দিয়ে শুরু করব। শঙ্কর ঘোষ, বিজেপির প্রতিনিধি, শঙ্করকে দিয়ে শুরু করব। শঙ্কর, এক, তৃণমূল কংগ্রেস জাতীয় পার্টির তকমা চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী অমিত শাহকে কোনো ফোন করেননি। দুই, যদি আপনারা প্রমাণ করতে পারেন যে মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। তিন, মুখ্যমন্ত্রী এই কথা বলছেন নবান্নে, মানে রাজ্য সরকারের প্রধান কার্যালয়ে বসে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে। চার, তৃণমূল দল আইনি চিঠি দিয়ে জানিয়েছে এই ইস্যুতে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তারা মামলা করবে, আদালতে যাচ্ছে। আমার প্রশ্ন খুব পরিষ্কার, সেটা হচ্ছে কি প্রমাণ আছে আপনাদের কাছে, এবং প্রমাণ দিতে পারলে সকাল থেকে বিকেল অবধি প্রকাশ্যে যে দাবিটা করেন যে মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে হবে, মুখ্যমন্ত্রী বলছেন প্রমাণ দিলে আমি নিজেই ইস্তফা দেব। শঙ্কর। ধন্যবাদ সুমনদা। প্রথমত বলি, যিনি এই বিষয়টি সর্বসমক্ষে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দুদা, তিনি টুইট করে জানিয়েছেন যে আগামীকাল সবাই মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তুত থাকতে, তার যোগ্য জবাব তিনি পেয়ে যাবেন। এই মঞ্চেই আমরা অনেকবার কথা বলেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন শুভেন্দুদার কাছে। তার কারণ, শুভেন্দুদা এমন একজন রাজনীতিবিদ যাকে নিয়ে শত প্রশ্ন থাকলেও এই বিধানসভা নির্বাচনে তিনি একটি কথা বলেছিলেন যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে তিনি নন্দীগ্রামে পরাজিত করে দেখিয়ে দেবেন, এবং শুভেন্দুদা সেটা করে দেখিয়েছেন। এবং সেই দেখানোটা এমন চমকপ্রদ যে রাজ্যে তৃণমূল কংগ্রেস বিজয়ী হলেও 294টি আসনে যার ছবি লাগিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন করেছিল, তিনি নিজেই নিজের নির্বাচন ক্ষেত্রে পরাজিত হয়েছিল। কিন্তু শঙ্কর, একটা জিনিস স্পষ্ট নয়, সেটা হচ্ছে চারবার ফোন বাদ দাও, যদি একবারও ফোন ধরি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ইস্যুতে ফোন করার হয়, স্বাভাবিক বুদ্ধিতে কি বলে, মানে আমাদের সংবিধান যা বলছে জাতীয় নির্বাচন কমিশনকে ফোন করতে পারেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করবেন কেন? তাহলে কি আপনারাও মনে করছেন যে অমিত শাহই জাতীয় নির্বাচন কমিশনটা চালান? এটা আমার ধারণা, উনি ওনার ব্যক্তিগত কাজের অভিজ্ঞতা দিয়ে যেভাবে রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করেন, তিনি ভেবেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনও দেশের কেন্দ্রের সরকার বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চালান, ফলে তার অভিজ্ঞতার সাথে মানানসইভাবে তিনি ফোন করেছেন, এটা কোনো নতুন বিষয় নয়। আরেকটি জিনিস আমরা এখানে বলে রাখতে চাই, উনি ইস্তফা দেওয়ার জন্য খুব তড়িঘড়ি অবস্থায় আছেন কিনা জানি না, তবে শুভেন্দুদা আরও একটা কথা বলেছেন, এই সময়ের মধ্যেই ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়বো গণতান্ত্রিক পথে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী, তার মন্ত্রিসভার সদস্যরা লম্বা লাইন ধরেছেন জেলের দিকে, একের পর এক বিধায়ক জেলে ঢুকছে দুর্নীতির দায়ে, চুরির দায়ে। ফলে মুখ্যমন্ত্রীকে কিভাবে প্রাক্তন হতে হবে বা ইস্তফা, এত সংখ্যক বিধায়ক যদি জেলে ঢোকে তাহলে কি অবস্থা দাঁড়াবে সেটা সময়। লম্বা লাইন বলছেন, অবশ্য আমি অরূপের কাছে পরে জেনে নেবো যে মুখ্যমন্ত্রী আজ বলছেন 4 জন, আমরা যা জানি তো 3 জন, তাহলে কি উনি তাপস সাহাকে গুনে নিলেন? আমি জানি না, 4 জনের হিসেব চাইব। কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট, মারাত্মক চ্যালেঞ্জের পর শুভেন্দু অধিকারী তিনি বলছেন সঠিক সময় খোলসা করে দেবেন। একটা ল্যান্ডলাইন থেকে দিল্লিতে ফোন হয়েছিল এবং আগামীকাল বিফিটিং রিপ্লাই, উপযুক্ত জবাবের অপেক্ষা করতে বলেছেন। কাল সে জবাব আসিবে। দুপুর 3:30-র সময় প্রেস কনফারেন্স ডেকেছেন, এই নিয়ে কিনা জানি না। অরূপ চক্রবর্তী। সুমন, একটা কিম্ভূত কিমাকা শব্দ আছে, আমি যদি ভুল না করে থাকি শব্দটা হচ্ছে প্যাথোলজিক্যাল লায়ার। কেন এই কথাটা বলছি, আমাদের মনে থাকবে এই কয়েকদিন আগে ডিসেম্বর মাস গেছে, ডিসেম্বর মাসে একটা তারিখ নিয়ে একটা এরকম চাপানুতোর চলেছিল যে অমুক তারিখে অমুক হবে, তমুক তারিখে ডিসেম্বরে অমুক হবে এবং সরকারটা পড়ে যাবে।
তো তারপর আমরা দেখলাম অশ্বডিম্ব প্রসব হলো, এবং যিনি ওই তারিখগুলো অ্যানাউন্স করেছিলেন ঘটনাচক্রে, আজকে সেই ভদ্রলোকই এই অভিযোগগুলো করেছেন। আমি আসলে দ্বিতীয় মূল জায়গাটা যেটা অন্যখানে সমস্যাটা হচ্ছে রাজনীতিতে সবসময় ওই মানে হাতির দাঁতের মতো, একটা দাঁত হচ্ছে খাওয়ার, একটা দাঁত হচ্ছে দেখানো। হাতি সবসময় যে দাঁতটা দেখানো হয় সেই দাঁতটা আসল কাজে হয় না। কেন বলছি এ কথা? কারণ দেখুন, এই অমিত শাহ যাকে নিয়ে এতক্ষণ ধরে আমরা সেই ডাক্তারই দাম আছে না, আমি দাম আছে কিনা নিশ্চিতভাবে হাতির কাছে অবশ্য থাকতে পারে। গণতন্ত্রে তো মানুষ সেটাই শেষ বিচার করবে, কিন্তু আসলে অমিত শাহ নিয়ে এই মুহূর্তে সারা ভারতবর্ষে যে ঘটনাটা সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে, সেই ঘটনাটা যাতে মিডিয়ার সামনে কম চর্চায় আসে, তার জন্য এটা করা কিনা আমাদের বুঝবার প্রয়োজন রয়েছে। কারণ কদিন আগে আমরা মহারাষ্ট্রের বুকে দেখলাম 14 কোটি টাকা খরচ করে বিশাল বড় জনসভা হলো, জনসভা একটা ত্রিপল দেওয়া হলো না, গরমে 13 জন মানুষ ওই জনসভার মধ্যে মারা গেলেন। আজকে সেটা নিয়ে বিতর্কটা যাতে ধামাচাপা পড়ে, পারসেপশন বিল্ডিং, রাজনীতিতে বারবার এই কথাটা বলা হয়। আজকে ধরুন জগদীশ শেট্টার কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন, বিজেপি ছেড়ে কংগ্রেসে চলে যাচ্ছেন, পারসেপশন বিল্ড আপ হচ্ছে যে এটা নিয়ে আলোচনা যাতে না হয়। সত্যপাল মালিক ওপেনলি বলছেন মিডিয়ার সামনে দাঁড়িয়ে যে পুলওয়ামায় সরকারের ব্যর্থতা, এই কাণ্ড ঘটেছে, সেটা যাতে আজকে প্রাইম টাইমে আলোচনায় না আসে। আতিক আহমেদের উত্তরপ্রদেশের ঘটনা যাতে প্রাইম টাইমে আলোচনায় না আসে, খুব সুকৌশলে পারসেপশন বিল্ড আপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং বারবার করে মানুষের নজরটা যাতে মূল রাজনীতির জায়গা থেকে ঘুরিয়ে দেওয়া যায়, তার জন্য এই ধরনের পারসেপশন বিল্ড আপে খেলা চলবে। আমরা আইনি পথেও লড়বো, আমরা গণ আদালতে মানুষের সাথেও লড়বো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার বলেছেন যে যদি প্রমাণ করতে পারেন তিনি রাজনীতি আজ মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আইনিভাবে লড়বো। এই অভিযোগ যদি প্রমাণ করতে না পারে, শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষের সামনে জবাবদিহি করতে হবে, এবং অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বকলমে স্বীকার করেই নিলেন। নির্বাচন কমিশন ওনারাই চালান, এবং শুভেন্দু অধিকারী বলেছেন, শুভেন্দু অধিকারী বলেছেন যে অমিত জিকে বলবো আমাদের নির্বাচন কমিশন, মানে স্বীকারই করে নিচ্ছে যে নির্বাচন কমিশনটাও বিজেপির হয়ে গিয়েছে। আমরা আমি অরূপদাকে বলবো যে একসময় মমতা ব্যানার্জি একটা দারুণ উক্তি করেছিলেন, মানে বেলেঘাটায় গান্ধীজিকে রবীন্দ্রনাথ ঠাকুর ফলের রস খাইয়ে অনশন ভাঙিয়েছিলেন। আমি বলছি এই নিয়েও কি মামলা করার কোনো চিন্তা? আমি মামলা করব না, কিন্তু আমি জানতে চাইছিলাম বিপ্লব স্পন্দিত মুখে মনে হতো মুশকিল, তোমার হাতে এখনো চেক করার ট্যাটু আছে। আমি শুধু একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে ধরুন আমি জানতাম না যে সত্যি প্রাইম টাইমে কি আলোচনা হবে তাই নিয়ে এই রাজ্যের এবং এই দেশের রাজনীতিবিদরা এত চিন্তা ভাবনা করেন। আমি বলছি এটা সহজ উপায় আছে যে কেন মানে মহারাষ্ট্র, গুজরাট, গোটা দেশ নিয়ে আমরা আলোচনা করতে পারি। যদি আমাদের এই রাজ্যে চুরিটা না হয়, যদি নিয়োগ দুর্নীতি না হয়, তাহলে বিশ্বাস করুন সত্যি সত্যি আমাদের অবকাশ থাকবে, আমরা একটু রাজ্য থেকে বেরিয়ে অন্য রাস্তায় অন্য রাজ্যে যেতে পারি খুব দ্রুত। আমি বলছি যে এই 5ই মেতে 2 বছর হয়ে যাবে সরকারের, এবং বিরোধী দলের নেতা এর মধ্যে সত্যি আমি অল্পের সাথে একমত, একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে, অর্থাৎ হাউসের লিডার, বিধানসভা যিনি নেতা, তার বিরুদ্ধে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন, এবং সেই অভিযোগগুলো কখনো কুণাল ঘোষ বক্তব্য রাখেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন, এবং অনেক সিরিয়াস লেভেলে, এর থেকেও সিরিয়াস লেভেলে। কিন্তু হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঢুকে যাওয়া, মানে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ইগনোর করেছেন শুভেন্দু অধিকারীর অভিযোগগুলোকে, আজকে এর মধ্যে ঢুকে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু এটাকে অনেক বেশি মানে বলা যায় যে ভাসিয়ে দিলেন, আরো ইস্যু হিসাবে উঠে আসলো। এবং একই সাথে প্রশ্নটা আসবে আমার মতন লোকের কাছে যে কেন হঠাৎ করে মমতা এতটা রিয়াক্ট করলেন? আগে তো করেননি, ইগনোর করেছেন দিনের পর দিন, কুণাল ঘোষরা উত্তর দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর দিয়েছেন। তাহলে কি এমন যে মানে এই বিজেপির সাথে সম্পর্কটা যতটা আসছে, সম্পর্কের আলোচনা যত আসছে, তত সংখ্যালঘু ভোটটা হারানোর সম্ভাবনা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণে নিজেকে ডিসঅ্যাসোসিয়েট করার জন্যই এই অবস্থান। আমি বলছি বিশ্বনাথ চক্রবর্তী এই প্রশ্ন তুলছে যে এইটা হঠাৎ স্বয়ং মুখ্যমন্ত্রী, দলের মুখপাত্ররা নয়, স্বয়ং মুখ্যমন্ত্রী কেন রিয়াক্ট করলেন। কিন্তু পাশাপাশি এই প্রশ্ন থাকবে যে বিষয়টা কিন্তু একটুও কম গুরুত্বপূর্ণ নয়। তার কারণ হচ্ছে বক্তব্যটা কি ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে দলের যে জাতীয় তকমা সেইটা সরে যাওয়ার জন্য ফোন করেছেন, একবার না 4 বার ফোন করেছেন, কার্যত আত্মসমর্পণ করেছেন। নিঃসন্দেহে অভিযোগটা বড় এবং তার প্রতিক্রিয়া বড় হওয়া স্বাভাবিক, কিন্তু এই প্রশ্ন আমি গ্রহণ করলাম। এরপরে আমি আমার অত্যন্ত জনস্বার্থের সঙ্গে যুক্ত
পরের বিষয়টা যাব, তার কারণ সেটা মারাত্মক। ওই নবান্নে বসে আজ মুখ্যমন্ত্রী বলেছেন মুর্শিদাবাদ কার কাছে ছিল, পুরুলিয়ার লোকেদের চাকরি নিয়ে মেদিনীপুরকে দিয়েছে। পরে জানতে পেরে আমি মন্ত্রীকে বলেছিলাম পুরুলিয়াকে বঞ্চিত করবেন না, ওদের কোটা ফিরিয়ে দিন, ইত্যাদি এবং ইত্যাদি। সব থেকে বড় প্রশ্নটা আমাদের কাছে, আমি আবার রিপিট করব, তাহলে কি সরকারি চাকরিতে নেতাদের জেলাওয়ারি কোটা আছে? আমি প্রথমে প্রতিবেদনটা রাখবো, তারপর আলোচনার এই বিতর্কের অংশটা খুলবো। দেখুন, গোটা পশ্চিমবাংলার মানুষকে শোষণ করে মনোপলি বিজনেস চালিয়েছে এবং এতে প্রাক্তন বিধায়ক এবং বর্তমান বিধায়ক মিলে 100-র বেশি সংখ্যা হবে। 3 জন জেলে গেছেন। जिन्होंने कहा है भ्रष्टाचार के सबसे बड़ा डाकू, हम तो नाम ले ही लेने चाहते हैं, नाम लेने से मेरे को शर्म लगता है। अगर स्कूल में कोई भ्रष्टाचारी हुआ तो भ्रष्टाचारी का सबसे बड़ा जमींदार उन्होंने ही है। নিয়োগ দুর্নীতি চাই কে বা কারা, কাদের কাদের পকেটে গেছে চাকরি বিক্রির কোটি কোটি টাকা? এই প্রশ্নে এখন তোলপাড় বাংলা। চড়ছে তৃণমূল বনাম বিরোধীদের বাকযুদ্ধের পারো। শুভেন্দু অধিকারী যখন তৃণমূলের সাংসদ বিধায়কদের নামের তালিকা সামনে এনে চাঞ্চল্যকর অভিযোগ করছেন, তখন বুধবার এই প্রসঙ্গে কারণ নাম না করে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। নবান্নের সাংবাদিক বৈঠকেই তার মুখে শোনা গেল কোটার প্রসঙ্গ। मालदा किसका पास में था, मुर्शिदाबाद किसका पास में था? हम इसको सपोर्ट नहीं करते। मिदनापुर किसका पास में था, बांकुड़ा किसका पास में था, बीरभूम किसका पास में था? पुरुलिया का लोगों को नौकरी तोड़ के वो भी एक्स्ट्रा मिदनापुर के लिए कर लिया था। बाद में हमको मालूम होने का पश्चात अब मिनिस्टर को बोला था पुरुलिया को डिप्राइव मत करो, उसको कोटा उसको दो। তৃণমূলে থাকাকালীন বিভিন্ন সময়ে মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর সহ একাধিক জেলার পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কারণ নাম না করলেও তার বক্তব্যের পরেই শুভেন্দু অধিকারী টুইট করে বলেন, জানেন আপনি কেন বারবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদা, মেদিনীপুরের কথা বলেন? কারণ অবচেতনে আপনি জানেন আমি এই জেলাগুলোর দায়িত্বে ছিলাম বলেই 2011 সালে আপনি ক্ষমতায় এসেছিলেন। আপনার অপদার্থ ভাইপো তখন ধারে কাছে ছিল না, তাকে সামনে আনা হয়েছিল 2011 সালের জুলাইয়ের পর। তার মানে কোটা ছিল, মানে চাকরি বিক্রি অনুমোদিত ছিল, চাকরি বিতরণ, মধ্য মেধার চাষ, নিম্ন মেধার চাষ, পরিবারের সদস্যদের চাকরি দেওয়া, পার্টি কর্মীদের কোনো প্রয়োজনীয় কোয়ালিফিকেশন সেটা ছাড়া চাকরি দেওয়া অনুমোদিত ছিল, কোটা ছিল, এটাই কিন্তু প্রমাণ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর এই বাকযুদ্ধের মধ্যেই সিপিএম কংগ্রেস যে প্রশ্নটা লুফে নিয়েছে তা হলো স্বয়ং মুখ্যমন্ত্রী সরকারি চাকরিতে কোটার কথা বলছেন কি করে? সরকারি চাকরিতে জেলার কোটা হয় নাকি? তাহলে তৃণমূল জমানায় কি এই ব্যবস্থা দীর্ঘদিন ধরেই চলছে? এতে কারা কারা লাভবান হয়েছেন? আপনি তো বলেছিলেন যে শুভেন্দু অধিকারী চাকরি বিক্রি করেছে, পুরুলিয়ার চাকরি মেদিনীপুরে বিক্রি করেছে। আপনার কাছে সব প্রমাণ আছে, আপনি মন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী, ওরা আপনার মন্ত্রী ছিল। আপনার অভিযোগটাকেই আপনি প্রমাণ করুন, এর চেয়ে বেশি কিছু আমাদের দরকার নেই। নিয়োগ দুর্নীতি মামলায় রাজনৈতিক টানাপোড়েন চলছেই, কিন্তু যারা বঞ্চিত, যোগ্য থাকা সত্ত্বেও চাকরি পাননি, তাদের ভবিষ্যৎ নিয়ে যারা ছেলেখেলা করলো, তাদের কি শাস্তি হবে? সেই উত্তর এখনো নেই কারোর কাছে। সুমন ঘরাই, শিবাশিস মৌলিক ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সিপিএম এর প্রতিনিধি কলতান দাশগুপ্তর কাছে যাব। কলতান, এতদিন বিরোধীদের তোমাদের প্রচারে ছিল, কানাঘুষো ছিল, এখন স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন খেয়াল করবেন যে এসসি এসটি বা ওবিসির কোটা নয়, জেলাভিত্তিক কোটা, সরকারি চাকরির জেলাভিত্তিক কোটা। প্রায় মনে হচ্ছে যে যত বড় নেতা তত বেশি ক্ষমতা এবং তত বেশি কোটা। এক জেলা থেকে অন্য জেলায় আবার এই কোটা ট্রান্সফার করা যায়। এই ব্যবস্থাটা কিভাবে চললো? আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলছেন। গত 10 বছরের আন্দোলনের চাপের ফলে আজকে এই কথা বলতে বাধ্য হচ্ছেন। 2013-র প্রথম যে টেট পরীক্ষাটা 31শে মার্চ হয়েছিল, ওই দিন থেকে আমরা বলছি যে ওই নিয়োগে দুর্নীতি হয়েছে। আজকে 10 বছর ধরে লড়াই আন্দোলনের চাপ এমন পড়েছে, এবং এই কথা আজকে যেটা উনি বলছেন, আপনি যদি আপনার চ্যানেলের পুরনো ভিডিও খুলে দেখেন, যে কোনো বামপন্থী নেতাদের বক্তব্যের মধ্যে এই কথাটা গত দীর্ঘদিন ধরে ছিল যে এই শুভেন্দু বাবু, রাজীব বাবু, কালনার ওই যে বিধায়ক বিশ্বজিৎ বাবু, এইরকম বাবু বিবিরা
পাড়ায় পাড়ায় টেবিল চেয়ার খুলে বসেছিলেন এই চাকরি দেওয়ার নাম করে, কেউ এসএসসি, কেউ না কলকাতা, কেউ সেটা গ্রুপ ডি। বৃহত্তর চাকরি বিক্রির অভিযোগ তুমি বলছো, কিন্তু আমি বলছি এইভাবে জেলা ভিত্তিক না, কোটা, আমি যে একদম আমি জেলাভিত্তিক অমুক বলছি। জেলার নেতা, আমি আমার একদম- 10টা সরকারি চাকরি বাঁধা। স্পেসিফিক করে বলছি, এর আগেও এরকম 2-3টে কাগজ মিডিয়াতে এসছে। এর আগেও আমরা বারবার করে বলেছি যে এই যে জেলাগুলোর শুভেন্দুবাবু দায়িত্বে ছিলেন, কি রাজীববাবু ছিলেন, কালনার ওই বিধায়ক বিশ্বজিৎ বাবু ছিলেন, তারা নিজেদের এলাকায় এই ধরনের পুরো চেন সিস্টেম করে ফেলেছিলেন যে এলাকা থেকে নাম ধরে ধরে আসবে, ও দেবে, এ দেবে, এইভাবে গোটাটা তৈরি হবে। এবং এইভাবে তৈরি হয়ে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি এই গোটা ঘটনাটাই ঘটেছে। শুধু আপনি যদি গ্রুপ ডিতে দেখেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, বেশি সময় নেই। 3000 লোকের চাকরি গেছে কোর্টের নির্দেশে। 3000 লোকের থেকে অন্তত গড়ে যদি 10 লাখ টাকা করে নেওয়া হয়, বেশিও হয়েছে অনেক ক্ষেত্রে, তাহলে যে টাকার অঙ্কটা দাঁড়াচ্ছে সেখানে ওই মাননীয় পার্থবাবুর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকাটা তো আসলে নস্যি, হাতের ময়লা। ফলে এর গোটা সিস্টেমটা, গোটা ক্যাবিনেট, সংবিধান বিশেষজ্ঞরা আছে ভালো জানবেন, ক্যাবিনেটের ডিসিশন মানে ওটা একা পার্থবাবুকে দায়ী করে তাকে শিখণ্ডি খাড়া করে তাকে শুধু সরিয়ে দিলেন কি দিলেন না, তাহলে তো হবে না। এই প্রত্যেকে যারা রক্ষা কবচ পেতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন, যারা রক্ষা কবচ পেতে বিজেপিতে যাচ্ছেন, তারা প্রত্যেকে পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস করাপশন। এবং যেরকম মৌমাছির উদাহরণের আগেও বহুবার এসছে, শ্রমিক মৌমাছি যা সংগ্রহ করে সবই কিন্তু রানী মৌমাছির জন্যই সংগ্রহ করে। ফলে আপনি রানী মৌমাছিকে ধরতে না পারলে 2-4 শ্রমিকের নাম রোজ দিন আমাদের রাত 8টার টপিকে বদলে যাবে, আমরা রানীর কাছে পৌঁছাতে পারবো না। কিন্তু আমার যে বিস্ময় এটা এইখানে যে দুদিন পরে হয়তো শুনবো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে রেজাল্টেরও আমি আসছি যে এটা কোটা ভিত্তিক, জেলা ভিত্তিক কোটা বেঁধে দেওয়া হয়েছে, যে অমুক এক জেলা থেকে 1 থেকে 10-এর মধ্যে এতগুলো জেলার মধ্যে ভাগ করে দিতে হবে। কোথাও বলছি যে কোথাও হয়তো ফল ভালো হয়নি নির্বাচনে, বলা হলো আচ্ছা ওখান থেকে মাধ্যমিকে প্রথমটা করে দিতে হবে। ভাবতে পারেন সরকারি চাকরির জেলা ভিত্তিক কোটা। সুমনদা, একটাই কথা ভাবছিলাম কলকাতার কথা শুনে, যে আজও ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, তারা ভাবছে মেধার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা দিয়ে তারা চাকরি পাবে। কোন জায়গায় আজকে আমরা এসে দাঁড়িয়েছি? পূর্বতন সরকার, বামফ্রন্ট সরকারের সময় প্রত্যেকটি জায়গায় কতগুলো রিজন করা হয়েছিল, নর্দার্ন রিজন, সাউদার্ন রিজন, এইভাবে ভাগ করা ছিল। আমি আজকে এই প্রথম শুনলাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এই জেলার থেকে ওই জেলায় নিয়ে যাওয়া, অর্থাৎ এই যে রিজিয়নগুলো তুলে দেওয়া হলো, দিয়ে একটা সেন্ট্রালাইজ সিস্টেম তৈরি করা হলো, সেটা এই চাকরি চুরি বা চাকরি বেচার জন্য আজকে মুখ্যমন্ত্রী এনডোর্স করছেন। ওনার যদি পদত্যাগ করার, ইস্তফা দেওয়ার ইচ্ছা হয়, এই ধরনের একটা স্টেটমেন্ট দেওয়ার পরে একজন মুখ্যমন্ত্রী রাজ্যের গদিতে কি করে বসে থাকে, এটাই হচ্ছে আজকে। আমি অরূপের কাছে অবশ্যই যাবো। আমি দেখো অরূপ, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পূর্ণ একমত যে সত্যি পুরুলিয়ার কোটা যদি থাকে সেটা কি করে মেদিনীপুরে চলে যাবে, সেটা তো ভয়ঙ্কর অপরাধ। কিন্তু তার থেকে অনেক বড় বেসিক অপরাধ হচ্ছে নেতাদের পকেটে চাকরির কোটা থাকা, সরকারি চাকরির জেলা ভিত্তিক কোটা থাকা। থাকবে কেন পুরুলিয়ার কোটা? তারপরে তো পুরুলিয়ার কোটা মেদিনীপুরে ট্রান্সফার হয়েছে কিনা দেখা যাবে। অরূপ চক্রবর্তী, মুখ্যমন্ত্রী বলছেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আমার বন্ধু প্রতিম শঙ্কর বলছিল, আসলে পাস্ট টেন্সে বলছিল না প্রেজেন্ট টেন্সে বলছিল বুঝতে পারলাম না, মানে সিপিএম এর হয়ে বলছিল না বিজেপি এর হয়ে বলছিল। তাই বর্তমানে রাম, ঠিক আছে, আমি সূর্য পূর্ব দিক থেকেই ওঠে, পাস্ট প্রেজেন্ট হয় না। ছেলে নাও, তাই অন্যের বলা মাঝখানে ডিস্টার্ব করো না। না, পাস্ট প্রেজেন্ট হয় না, সত্যি সেটা স্মরণ করে দিই। লজিক কমলে সত্যের পাস্ট প্রেজেন্ট হয় না, এইটুকুই বলেছি। এবার মুশকিলটা হচ্ছে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা একদম বাস্তবের জায়গা থেকে বলতে, দেখুন এই যে বলছেন কোটা, কোটা অর্থ হচ্ছে স্বজন, আজকে কোটা অর্থ হচ্ছে স্বজন পোষণ। মূল বাংলাটা হচ্ছে এখানে দাঁড়িয়ে। স্বজন পোষণটা কিভাবে হয় সুমন, আপনারাই বারবার দেখিয়েছেন। একজন ব্যক্তি যে অন ক্যামেরা স্বীকার করছে যে আমি 62 জনকে চাকরি দিয়েছি, সে তার আত্মীয় স্বজন, পরিবার, পার্টির লোক যাকেই চাকরি দিক, ওই কোটাটা হচ্ছে বিশ্বজিৎ কুন্ডুর কোটা। যারা এখানে মুশকিল হচ্ছে অরূপ, আমি মানছি তো অরূপ, আমার মুশকিলটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে সময়টার কথা বলছো, সে সময়টা শুভেন্দু অধিকারীও তৃণমূল কংগ্রেসে, একদম বিশ্বজিৎ কুন্ডুও তৃণমূল কংগ্রেসে। আমি চেষ্টা করে দিই প্লিজ। তারপর যখন সেই কোটা নিয়ে বড় বড় ডায়লগ বাজি করছে, সেই বিশ্বজিৎ কুন্ডুকে গলায় বেরিয়ে বরণ করছে, শুধু তাই না, বিধানসভার টিকিট দিচ্ছে বিজেপি। হ্যাঁ, বরণ মানলো, ছিঁড়ে ফেলে দেওয়া উচিত। কিন্তু আমায় বলো যে পুরুলিয়ার জিনিস পুরুলিয়ায় ফেরত পাঠালো, পুরুলিয়ার জিনিসটা সংবিধান সম্মত কি করে হয়, আইন সম্মত কি করে হয়? আমরা সাংবাদিক সম্মেলন করে স্পেসিফিক নাম দিয়ে বলেছিলাম। আমি তো বলছি যদি শুভেন্দু বাবু মনে করেন আমাদের বিরুদ্ধে মামলা করুন, মানহানি মামলা। ময়নার হিমাদ্রি মাইতি, গ্রুপ সি, প্রদীপ কাটাল, আমরা সাংবাদিক সম্মেলন করে এই নামগুলো স্পেসিফিক করে বলেছি। সৌরভ ভৌমিক, সৌরভ শাসমল। আমার প্রশ্ন খুব পরিষ্কার, পুরুলিয়ার কোটা হলো কি করে, মেদিনীপুরের কোটা হলো কি করে, পুরুলিয়ার কোটা হলো কি করে? আমি স্কুল সার্ভিস কমিশনের আইনটা পড়েছি,
তাতে কোথাও জেলাভিত্তিক কোঠা নেই, এক। দ্বিতীয় হলো যে মুখ্যমন্ত্রী নেতৃত্বে মন্ত্রিসভা পরিচালিত হয়, তার একটা যৌথ দায় দায়িত্ব আছে। ফলে কোনো মন্ত্রী যদি ভুল করে থাকে বা কাউকে যদি কোটা দিয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রীর সেটা নজর এড়োলো কি করে, মুখ্যমন্ত্রী তার দায়িত্ব কেন নেবেন না? মানে সেদিন যদি অন্যায়ভাবে কোটা একজনের কোটা আরেকজন বিক্রি করে বা এই সিস্টেমের মতো যদি তখন চলে, তাহলে মুখ্যমন্ত্রী তো সরাসরি দায়বদ্ধ থাকেন, কারণ তিনি মন্ত্রিসভার পরিচালক, তিনি মন্ত্রিসভার নেতৃত্ব দেন। আজকে মুখ্যমন্ত্রী যদি বিলাপ করেন, তাহলে বুঝতে হবে যে তিনি ওই দুর্নীতিটাকে এন্ডোর্স করেছেন এবং দিনের পর দিন সেটাকে প্রশ্রয় দিয়েছেন, এবং জেলাভিত্তিক যেভাবে চলেছে সেটা কার্যত লুট বলা যায়। যেটাই তো প্রশ্ন তুলছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, সেটাই তো প্রশ্ন তুলছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। আমার বেসিক প্রশ্ন যে পুরুলিয়ার কোটা কি করে থাকবে, মেদিনীপুরের কোটা কি করে থাকবে, সরকারি চাকরির জেলাভিত্তিক কোটা আবার হয় নাকি? প্রথম শুনছি তো আমরা। এরপরে আসবো আরেকটা অংশ, যেটা হচ্ছে নিঃসন্দেহে খবরের অংশ। নিঃসন্দেহে 10 কোটি মানুষ এই পশ্চিমবাংলার, তারা ভাবছেন যে পঞ্চায়েত ভোটটা কবে। আমি জানি না কবে, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ সংযোগ যাত্রার ঘোষণা করেছেন। কি বলেছেন দেখাবো, তারপর আমরা ভাবার চেষ্টা করব যে আমাদের পরবর্তী পঞ্চায়েত নির্বাচন কবে হতে পারে। দেখুন, My party have decided against of BJP. I have given responsibility, আমি অভিষেককে দায়িত্ব দিয়েছি, ও যেহেতু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। 2 মাস গরমের মধ্যেও, আমি জানি দুর্যোগ আছে, দুর্ভোগ আছে, আমি ওকে বারণ করেছিলাম যে এত কষ্ট কি করে করবি, শরীর খারাপ হবে, রোদ হবে, জল হবে, কর্মীদেরও কষ্ট হবে। কিন্তু ওরা ডিসিশন নিয়েছে, ওরা মানুষের সাথে সংযোগ করবে। এটা ওরা সংযোগ যাত্রা হিসেবে ছোট ছোট মিটিংয়ের মধ্যে করবে, যাতে মানুষকে রোদ্দুরে বেশিক্ষণ কষ্ট করতে না হয়। 25 তারিখ থেকে টানা এটা 2 মাস হতে চলবে। আবার বলছি, মানুষ জানতে চাইছেন পঞ্চায়েত ভোট কবে হতে পারে। আমি সংযোগ যাত্রার ডেটটা আরেকবার বিশ্বনাথদা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 25শে এপ্রিল থেকে 25শে জুন। সরাসরি জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় ঘুরবেন। এই সংযোগ যাত্রার মধ্যে নিঃসন্দেহে পঞ্চায়েত ভোট হোক, এটা রাজ্য সরকার চাইবে না। আমি বলছি তাহলে যেটা শোনা যাচ্ছে, বাতাসে যেটা ভাসছে, যে জুনের প্রথম সপ্তাহে বা জুনের শুরুতে পঞ্চায়েত ভোট হতে পারে। সুমনদা, পঞ্চায়েত ভোটের যে ডেডলাইনটা আছে সেটা হলো মার্জনা করবেন জুলাই, তার কারণ জুন 25শে জুন অবধি এটা চলবে, জুলাইয়ের প্রথম সপ্তাহ। প্রথমত 2018 পঞ্চায়েত নির্বাচনের যে প্রথম মিটিংটা হয়েছিল, বোর্ড মিটিং হয়েছিল নির্বাচনের পরে, সেটার যদি আমরা গড় হিসাব করি, তাহলে 15ই আগস্টের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করতেই হবে আপনাকে, 15ই আগস্ট। এইবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি 2 মাস ধরে কর্মসূচি চলে, তাহলে জুলাইয়ের ফার্স্ট উইকের আগে নির্বাচনের কোনো সম্ভাবনা নেই, তার আগে নোটিফিকেশন দিতে হবে। তাহলে এবং তারপরেও কিন্তু নির্বাচন পেছানোর সুযোগ আছে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের যে আইন বা পঞ্চায়েত ব্যবস্থার যে আইন আছে, তাতে 3 মাস পর্যন্ত সময় দেওয়া আছে, অর্থাৎ এক্সপায়ারি করার পরেও নভেম্বর পর্যন্ত এই ইলেকশন নিয়ে যেতে পারে। আমার মনে হয় তৃণমূল মানে অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হবে তো, হ্যাঁ, মানে 3 মাস পর্যন্ত নিয়ে যেতে পারে, অ্যাডমিনিস্ট্রেটর বসে 3 মাস পর্যন্ত নিতে পারে। ফলে মানে এক্সপায়ারি হওয়ারও 3 মাস পরে আর কিন্তু এই নির্বাচন হতে পারে। আচ্ছা, তার মানে নভেম্বর মাসে শীতকালে। হ্যাঁ, যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে জনসংযোগ যাত্রা করতে হচ্ছে কেন? আমরা তো কয়েক মাস ধরে দিদির দুধ যাত্রা দেখছিলাম, তাহলে কি দিদির যাত্রাটা কি ফেল করলো, যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সেনাপতিকে নামতে হচ্ছে জনসংযোগ বাড়ানোর জন্য? দ্বিতীয় যে প্রশ্নটা, আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে তাহলে তৃণমূল কংগ্রেস কি এমন একটা পরিষদ তৈরি করতে চাইছে যেই সময় মানে তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো উঠছে, যেখানে সত্যি এই মুহূর্তে যদি এক কথায় খুব সাদা বাংলায় বলতে বলেন, তৃণমূল ঘেটে আছে এবং দুর্নীতির জন্য ঘেটে আছে, নেতৃত্বের প্রশ্নে ঘেটে আছে, দলের বিবাদে ঘেটে আছে। এরকম অবস্থা থেকে একটা কমফোর্ট জোন চাইছে, অর্থাৎ যে সময় তারা দলীয়ভাবে সংগঠিত থাকবে, এই দুর্নীতির ইস্যুটা কম গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, মানুষ ভুলে যাবে, তখন কি নির্বাচন করতে চাইছে? বারবার যেটা আমরা লক্ষ্য করছি, যে শেষ পর্যন্ত কিন্তু দলের নেতৃত্বের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ওরা সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দল একা চালাচ্ছেন? ওরা সিদ্ধান্ত নিয়েছেন মানে কারা? মমতা বন্দ্যোপাধ্যায় তার পার্ট নয়। এবং ফাইনাল যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে দেখুন পঞ্চায়েত নির্বাচন কেবলমাত্র শাসক দলের ইচ্ছার উপর নির্ভর করবে কেন? প্রশ্নটা পুরসভা নির্বাচনের সময় আমরা তুলেছিলাম, যে পুরসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় তার সময় সুযোগ মতন করার জন্য আজকে বলা যায় ক্লিন সুইপ করলেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি অপেক্ষা করছেন আরেকটা সেরকম রাজনৈতিক সুযোগ, যখন বিরোধীরা মানে দুর্বল থাকবে, তিনি একক প্রাধান্য দিয়ে থাকবেন? তাহলে ইলেকশন কমিশন কেন সুমনদা? আমি সোজা অরূপ চক্রবর্তীর কাছে যাব। এইটা
বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে এর আগে পার্টির তরফে দিদির দূত হয়েছে, সরকারের তরফে দুয়ারে সরকার হয়েছে, দিদির সুরক্ষা কবচ হয়েছে, আবার আরেকটা সংযোগ যাত্রার কি প্রয়োজন? তাহলে আগের এই যাত্রাগুলো ব্যর্থ হয়েছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে কদিন পরে না কর্ণাটকে ভোট রয়েছে, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, তার মানে তিনি জনসভা করে ব্যর্থ হচ্ছে, তাই মোদিজিকে যেতে হচ্ছে। ওনার কথার লজিকটা যদি ধরতে হয়, তাই আমি এই লজিকটাই ধরছি না, যে লজিকের কোনো মানে দাঁড়ায় না। এক, দ্বিতীয়ত আজকে আমরা পশ্চিমবঙ্গের বুকে কদিন আগেই তো আমরা দেখতে পাচ্ছি নতুন নির্বাচন কমিশনার পেয়ে গেছি, যে নিজে পঞ্চায়েত ইলেকশন কবে নোটিফিকেশন হবে তার ডেট জানিয়ে দিয়েছেন। কবে এর আগে বলছিলেন 2রা মে নাকি পঞ্চায়েত নির্বাচনের নোটিফিকেশন ঘোষণা হবে। তো শুভেন্দু অধিকারী তো নির্বাচন কমিশনার, শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন, শুভেন্দু অধিকারী সিবিআই এর ডিরেক্টর, শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনার। তাহলে রাজ্যের বিরোধী দল থাকার দরকারটা কি? গোটাটা তো সেন্ট্রাল দিয়ে চলছে। এই যে হাস্যকর জায়গায় নির্বাচন কমিশনকে নামিয়ে আনছেন যারা, আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন, রাস্তায় আন্দোলনের লোক নেই, শুধুমাত্র মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় বেঁচে রয়েছে। মানুষের সাথে থাকতে বিরোধীরা সত্যি সত্যি কি নির্বাচন কমিশনকে নাবাচ্ছেন? নির্বাচন কমিশন তার জায়গা কি ধরে রাখতে পারছে? আমি শঙ্করের কাছে যাব। শঙ্কর, রাজ্যে আলাদা নির্বাচন কমিশন, যার আলাদা মত আছে রাজ্য সরকারের থেকে, এবং দুটো মতের মধ্যে ডিফার করা যায়, এ তো মীরা পাণ্ডের পরে এই রাজ্যের মানুষ দেখেছেন বলে মনে হয় না। মানে কার্যত দুটো স্বর কি এক হয়ে গেছে? এটা আশ্চর্য হওয়ার মতন বিষয় কি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাষণ দেন নবান্ন থেকে, সেই রাজ্যের নির্বাচন কমিশন তার স্বকীয় অস্তিত্ব বজায় রাখবে, আমি মনে হয় এত সহজ রাজনীতি এই রাজ্যে হয় না। আমি সম্বন্ধ যে বিষয়টা আসতে চাইছিলাম, যে দুয়ারে দুধ গিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা চোর চোর আওয়াজ শুনলেন। দুয়ারের সরকার আসলো, মানুষ গিয়ে দেখলো যে এই রাজ্যের সরকারি কোষাগার ফাঁকা, ফলে দুয়ারে সরকার থেকে আর সেই অর্থে কোনো কিছু সুযোগ তারা আর আশা করছে না। এইবার আসলো সংযোগ, অভিষেক বাবু হচ্ছে সংযোগ যাত্রায় যাবেন। একসময় আমি শুনেছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী মানে দুটো কারণে হা করেন, একটা হচ্ছে খাবার খেতে, আর একটা হচ্ছে মিথ্যে কথা বলতে। ভাবুন, মুখ্যমন্ত্রী অভিষেক তার গরম লাগবে তাই জন্য বাবা সোনা বাছা করছে, আর রাজ্যের যে ছেলেমেয়েরা মেধা দিয়ে তারা সরকারি চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পেতে চেয়েছিল, তারা দিনের পর দিন রাস্তায় বসে আছে। না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার পেছনে তার জন্য তাকে কখনো কষ্ট পেতে অনুভব করেনি। চ্যানেলে বসে মুখ্যমন্ত্রীকে যা খুশি বলা যায়, আর দিল্লিতে মোদিজির নামে পোস্টার লাগানো অ্যারেস্ট করা হয়। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে দড়ি ধরে কে বলেছিল? হরিদাস নির্বাচন কমিশনার নিয়ে যে কথা হলো, নির্বাচন কমিশনার আজকে কোন দলের জাতীয় স্ট্যাটাস থাকবে মানে অ্যাক্সিডেন্ট, সেটা ঠিক করার নির্ধারণ করার সময়সীমা 2023-এ ছিল না। হঠাৎ করে কাদেরকে স্যাটিসফাই করার জন্য 2023-এ এই পরিবর্তনটা হলো, যেটা 2016-র পরে 2023-এ এই দুটো অভিযোগই অত্যন্ত দুর্ভাগ্যজনক। তৃণমূল অভিযোগ করছে যে জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রের শাসকের কুক্ষিগত হয়েছে, আর রাজ্যের বিরোধী দল অভিযোগ করছে যে বহু বছর ধরে নাকি রাজ্য নির্বাচন কমিশনটা রাজ্য সরকারের কুক্ষিগত। আমি বলছি দুটোই সত্যি হলে দুর্ভাগ্যজনক, গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অশুভ। কিন্তু আমার পরের বিষয়ে আসতে হবে, যেটা নিঃসন্দেহে মুকুল রায়কে নিয়ে। সেই মুকুল রায় যিনি দুদিন দিল্লি চলে গেছেন, কিন্তু দুদিনে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি দাবি করছেন ফোনে কথা হয়েছে, কিন্তু মুখোমুখি দেখা হয়নি। পাশাপাশি তিনি আরও একবার আজকে জোর দিয়ে বললেন যে আমি বিজেপিতে ছিলাম, আছি এবং থাকবো। তাহলে ওই কিছুদিন আগে, মানে তারিখটা বললে 11ই জুন 2021-এ ঠিক কি হয়েছিল বলুন তো? পরের প্রতিবেদন। আমি কয়েকদিনে কি পরিকল্পনা আছে? বিভিন্ন জায়গায় যাব, কথাবার্তা বলবো। অমিত শাহের সঙ্গে কোনো দেখা বা জেপি নাড্ডা? আমি অমিতজির সাথে কথা বলেছি, ফোনে মানে কথা হয়েছে, আর সার্বিকভাবে গিয়ে দেখা হয়নি। নাড্ডাজির সাথেও গিয়ে কথা দেখা হয়নি। কিন্তু আমি মনে করি এদের হাতেই ভারতবর্ষের সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টি নিশ্চিত সুরক্ষিত। কার কার সঙ্গে দেখা করবেন এমনি একটা কিছু চিন্তা? যার সাথে দেখা পাবো তার যে যায় আছে, আমি বলবো পশ্চিমবাংলা থেকে সিপিএমকে হাঁটাও। আচমকা রহস্যজনকভাবে দিল্লি যাত্রা, বিমানবন্দরে একবার দেখা দিয়ে দিনভর উধাও, রাতে এবিপি আনন্দকে একের পর এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার। কার্যত শীতঘুম থেকে আচমকা খবরের শিরোনাম জুড়ে এখন একটাই নাম, মুকুল রায়। আর তার কথাতেই জল্পনা তুঙ্গে উঠেছে। মুকুল রায় এখন কোন দলে? মুকুল রায় কি ফের দল বদল করতে চলেছেন? তার বিজেপিতে যোগদান কি সময়ের অপেক্ষা?
কিন্তু তিনি কাদের বিরুদ্ধে লড়তে চান? কালকে কারোর সঙ্গে দেখা করবেন আপনি? দেখা কি কখন হবে বলা যায় না। আমি তো চেষ্টা করব নরেন্দ্র মোদীজির সাথে দেখা হলে, প্রধানমন্ত্রীর সাথে এত দূর কাছাকাছি এসেছি, দেখা করতে পারলে তো খুবই ভালো হয়। কৈলাসজি এবং অমিত শাহজির সঙ্গে কথা হলো, কি বললেন, কি কথা হলো? ঠিক আছে, কৈলাসজিকেও আমি আমার করলাম, আমার তরফের আন্তরিক শুভেচ্ছা জানালাম এবং সবাইকে বললাম আসুন সবাই মিলে করলে আরও ভালো নিশ্চয় করবে বিজেপি। কিন্তু দিল্লিতে ঘাঁটি গেড়ে মুকুল রায় এই দাবি করলেও বুধবার দিনভর কোনো বিজেপি নেতার সময় পাননি মুকুল রায়। সারাদিন তিনি দিল্লির হোটেলেই ছিলেন, কেউ তার সঙ্গে দেখাও করতে আসেনি। মঙ্গলবার রাতে বিজেপির হয়ে ময়দানে নামার কথা অবধি শোনা গেছিল মুকুল রায়ের মুখে, যদিও তার প্রতিপক্ষকে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয় মুকুলের কথাতেই। আপনি একটা বিজেপির বিধায়ক, এখন এরকম একটা জল্পনা চলছে মুকুল দা কি আপনি বিজেপিতে যোগ দিয়ে, এই প্রশ্ন উঠছিল কেন? আমি তো নিশ্চয়ই এখন যে অবস্থা তাতে আমাকে ঠিক করতে হবে কত তাড়াতাড়ি আমাকে বিজেপি যদি কাজ দেয় আমি কাজ নিয়ে পূর্ণভাবে কাজ করব। আপনি বলছেন কি বিজেপি পুরো দমে এখন করবেন, সক্রিয় ছিলেন? 100 বার করব। মাঝখানে আমি শারীরিক অসুস্থতার জন্য বসেছিলাম, এখন আবার ঠিক করেছি, আমি সুস্থ হয়েছি পুরোপুরি। আমি এখন পরিপূর্ণভাবে দল করার মানসিকতা রেখেই বিজেপির কাছে আবেদন করব। কি টার্গেট থাকবে বিজেপিতে এখন সক্রিয় হওয়ার পর? বিজেপির টার্গেট থাকবে একমাত্র সিপিএমকে পশ্চিমবাংলা থেকে হাঁটাবার। আর তৃণমূলের বিরুদ্ধে হাঁটাবার লড়াই, তো এই লড়াই তো তৃণমূলেরকেই হাঁটাবার লড়াই। মঙ্গলবার রাতে মুকুল রায় দাবি করেছিলেন অমিত শাহ জেপি নাড্ডার সঙ্গে তার কথা হয়েছে, কিন্তু এইসব কথা বলার পর বুধবার সকালে তিনি জানালেন কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে তিনি আর যোগাযোগ করতে পারছেন না। কৈলাসজির সঙ্গে কোনো কথা হলো? কৈলাসজিকে যোগাযোগ করার চেষ্টা করছি, পাচ্ছি না। এর মধ্যে মঙ্গলবার রাতে এ রাজ্যের পুলিশ দিল্লিতে পৌঁছে মুকুল রায়ের বয়ান নেয়। না, কোনো কারণ নেই ভাই, আমরা সুস্থভাবে এসেছি, সবলভাবে এসেছি, কোনো কারণ নেই। আমি ভাই সবসময় প্রেস ফ্রেন্ডলি, আর তাছাড়া আমি সুস্থ আছি, মিথ্যে কথা বলবো কেন? আমার তো মজা লাগছে বেশ দেখে যে একটা এত বড় সিনিয়র পলিটিশিয়ান যিনি বাংলার চাণক্য, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে চেয়ারম্যান করা হলো কমিটি, তারপর উনি কোথায় গেলেন? ছুঁড়ে ফেলে দেওয়া হলো। আর এখন বিজেপির ঘাড়ে এইসব আবর্জনা আমরা চাই না। শেষমেশ মুকুল রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, মুকুল মিস্ত্রির কিনারা না হওয়া অবধি সেটা কেউই বুঝে উঠতে পারছেন না। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, স্বাভাবিকভাবে কি ভাবছেন যে হয় এই প্রতিবেদনটা দেখিয়ে আমি বিজেপির প্রতিনিধির কাছে যাব, নয়তো তৃণমূলের প্রতিনিধির কাছে যাব, কিন্তু না, আমি সিপিএম এর প্রতিনিধির কাছে যাব। তার কারণ মুকুল রায় মনে করছেন, একাধিকবার বলছেন যে এই রাজ্য থেকে সিপিএমকে হটানোটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন আমি বলবো পশ্চিমবাংলা থেকে সিপিএমকে হটাও। আমি দ্রুত একবার সিপিএম নিয়ে মুকুল রায় কি ভাবছেন একবার দেখাবো, তারপর কলতানের কাছে আসবো। কার সঙ্গে দেখা করবেন এমনি একটা কিছু চিন্তা? যার সাথে দেখা পাবো তার যে যায় আছে আমি বলবো পশ্চিমবাংলা থেকে সিপিএমকে হাঁটাও। কি টার্গেট থাকবে বিজেপিতে এখন সক্রিয় হওয়ার পর? বিজেপির টার্গেট থাকবে একমাত্র সিপিএমকে পশ্চিমবাংলা থেকে হাঁটাবার। আর তৃণমূলের বিরুদ্ধে হাঁটাবার লড়াই, তো এই লড়াই তো তৃণমূলেরকেই হাঁটাবার লড়াই। দিস ইজ দ্য হাই টাইম যে এইবার সিপিএমের বিরুদ্ধে বলার মতন সুস্থ সবল পরিপূর্ণভাবে একটা লোক দরকার। কলতান, বিশ্বাস করো, কাল সন্ধ্যে থেকে মনে হচ্ছে যে হয় এই রাজ্যের শাসন ক্ষমতায় এখনও সিপিএম নেতৃত্ব দিচ্ছে, নয়তো প্রধান বিরোধী দল সিপিএম। মুকুল রায় বলছেন আগে সিপিএমকে সরাতে হবে। কার্ল মার্কসের একটা লেখার মধ্যে ছোট এক লাইন ছিল যে ইউরোপ কমিউনিজমের ভূত দেখছে, তেমনি মুকুলবাবুও ফ্রয়েডিয়ান স্লিপে ওই রকম এখনও বামেদের ভূত দেখছেন কিনা আমি জানি না। এখন মুকুলবাবু দিল্লি গেলেন, কেন গেলেন, কার সাথে দেখা করলেন, ছেলের আবার কোথায় কোন একটা চিরকুটে নাম এলো, এই সবের জন্যই দিল্লি যাত্রা কিনা তাও বুঝতে পারছি। কিন্তু অতীতে যা যা ঘটনা ঘটিয়েছেন সেই সব জিনিস থেকে আড়াল করার জন্যও দিল্লি যেতে পারেন। আমার প্রশ্নটা অন্য জায়গায়। মুকুলবাবু দিল্লি গেছেন, আবার চর্চায় এসছেন, খুব ভালো। প্রায় 2 বছর, বিশ্বনাথবাবু বলছিলেন এই 5ই মে 2 বছর হবে। এই গত 2 বছরে কৃষ্ণনগর উত্তরের সাধারণ মানুষ বিধায়কের থেকে কি সুবিধা পেলেন, তার এমএলএর যে ফান্ড সেটা কত খরচা হলো, কি হলো, সেটা নিয়ে কোনো চর্চা নেই কোথাও। কিন্তু কোথায় জয়েন করবেন, কোথায় না যাবেন, গেলে কজনকে নিয়ে যাবেন, ফিরলে কজনকে নিয়ে ফিরবেন, এই চর্চাই হচ্ছে। এই চর্চা অপ্রয়োজনীয়। কলতানের সঙ্গে 100% সহমত। আমি বিস্তারিত রিপোর্ট দেখাবো যে কালকেও এই প্রশ্ন তুলেছিলাম যে 2.5 লক্ষের মতো ভোটার এই কৃষ্ণনগর উত্তরে, সেখানে বিজেপির হয়ে ভোটে জিতলেন মুকুল রায়।
সার্টিফিকেট নিতে এসেছিলেন। তারপর মুকুল রায়কে আর কৃষ্ণনগরে দেখা যায়নি। তৃণমূলের কর্মসূচিতে যোগ দিতে আমরা একেবারে গুনেছি যে 3 বার কৃষ্ণনগরে আসেন, তার শেষবার মাত্র 15 মিনিটের জন্য। আমার বক্তব্য যে একজন নির্বাচিত বিধায়ক এই বিতর্ক থেকে তার যারা তাকে নির্বাচন করেছেন ভোট দিয়ে তারা কি পাচ্ছেন। আমি দ্রুত একবার প্রতিবেদনটা দেখাবো, কিন্তু তার আগে আমি একবার দেবনারায়ণ সরকারের কাছে যাব। দেবনারায়ণ দা, এই এতক্ষণ যে হাসির একটা রোল উঠছিল যে সিপিএমকে প্রধান শক্তি ভাবছেন মুকুল রায়, কিন্তু জানেন তো রাজনীতিতে সব মুদ্রার উল্টো পিঠ থাকে। আমি যদি উল্টো একটা ব্যাখ্যা দিই যে সিপিএমকে সরালে বিরোধী ভোটটা বিজেপিতে যাবে, মুকুল রায় ভেবেচিন্তে ঠিক কথাই বলেছেন, মানবেন? অন্তরে যার মজুদ আছে ভাবের খোরাকি, ভাবের নাচন মরণ বাচন বুঝবি তোরা কি, এটা সুকুমার রায়ের ভাবুক সভা নাটকের একটা বক্তব্য। আপনি জানেন রবীন্দ্রনাথের খাতা একটা বিখ্যাত ছোট গল্পে, তাতে উমার একটা উক্তি আছে, মানে গোপাল বড় ভালো ছেলে, তাহাকে যাহা দেওয়া যায় তাই খায়। গোপাল বড় ভালো ছেলে, তাহাকে যাহা দেওয়া যায় তাই খায়। তুমি কখন কি খাচ্ছে না, কিন্তু আমি বলছি ওনাকে অথবা উনি যে বড় নেতা, এই ভাবনাটা তৃণমূলকে কে খাওয়ালো? না না, নয়তো তো ওই 11ই জুনের ছবিটা আপনি বলুন, আর একবার বলুন যে 11ই জুন 2021 সাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর, আর কারুর দল বদলের সময় এই ছবি দেখতে পেয়েছেন? আপনি একটা নাম বলুন। না না, আমার প্রশ্ন তা না, এই ভদ্রলোক আমার প্রশ্ন তো না, আমার তৃণমূল কখনো কিন্তু বলেনি এই লোকটা আমার পার্টিতে। না না, বলছে না তো। আজকে শুনুন কেলেঙ্কারি না কি করে হচ্ছে, আমি অফিশিয়ালি বলছি, আমি অফিশিয়ালি বলছি, আমি বলছি যিনি আমাদের বিধানসভার স্পিকার, তিনি তো পরিষ্কারই বলছেন। আমি একটু অফিশিয়ালি বলছেন, আমি একটু পরের প্রতিবেদনটা দেখাচ্ছি। পরপর একাধিক সিরিজ অফ রিপোর্টস আছে, আমি দেখাচ্ছি যে সেই দিন ছবিতে ঠিক কি ছিল, সেই দিন কে কি বলেছিলেন। আমার কাছে বিস্তারিত ট্রান্সক্রিপ্টও আছে, পড়ে শোনাবো, দেখুন। ভেজায় গরম, গাছের তলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের ওপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল ম্যাও। ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল। মুকুল রায়কে নিয়ে এখন যা হচ্ছে তা যেন হযবরলর গল্প। আমি এখন মনে করছি যে দিস ইজ দ্য হাই টাইম যে এইবার সিপিএমের বিরুদ্ধে বলার মতন সুস্থ সবল পরিপূর্ণভাবে একটা লোক দরকার। কিন্তু পশ্চিমবঙ্গের শাসক দল এখন তৃণমূল কংগ্রেস, যেই দল আপনারা একটা সময় তৈরি করেছিলেন। নিশ্চয়ই তাই, আমি তাতে ছিলাম, সম্পূর্ণভাবে সাথ দিয়েছি, কিন্তু আজকে আমি আর নেই। কেন? না, তৃণমূলে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হয় না। মুকুল রায় কোন দলে? তৃণমূলে নাকি বিজেপিতে? তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ কে? 2011 সালে ক্ষমতায় থেকে যাওয়া সিপিএম নাকি এখনকার শাসক তৃণমূল? তার কথা থেকে মাঝে মধ্যেই বোঝা দেয়। তার মধ্যে আবার ধোঁয়াশা আরো বাড়িয়ে মুকুল কাণ্ড থেকে দূরত্ব তৈরি করতে বুধবার মুখ্যমন্ত্রী বললেন মুকুল রায় বিজেপির বিধায়ক, খাতায় কলমে ঠিকই বলেছেন, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে 2021 সালে তৃণমূল ভবনে মুকুল রায়কে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়েছিল। মুকুলকে আমরা, ও আমাদের ঘরেরই ছেলে, ঘরে ফিরলো। উনি তো বিজেপির এমএলএ আছেন, ইট ইজ অ্যাবসলিউটলি দেয়ার ওন চয়েস। মুকুল রায় বা কম যান কিসে? বছর দুয়েক আগে তৃণমূল ভবনে উত্তরীয় পড়ে কত কথাই না বলেছিলেন, আজ আবার বলছেন বিজেপিতেই নাকি বরাবর ছিলেন। আমার অত্যন্ত ভালো লাগছে যে ভারতীয় জনতা পার্টি থেকে বেরিয়ে এসে এই নতুন আঙিনায় আমি যাদের সাথে দেখা হচ্ছে, কথা বলতে পারছি, আমার খুব ভালো হচ্ছে, ভালো লাগছে। এবং এটা ভাবছি যে বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে, এবং এই ফেরার নেতৃত্ব দেওয়ার জন্যে যিনি সামনে থেকে বাংলাকে লিড করবেন তিনি আমাদের সকলের নেত্রী, ভারতবর্ষের নেত্রী, তিনি আর কেউ নয়, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার এই যে কথাটা বলা হচ্ছে না যে আবার আসছি, এই কথাটা ঠিক নয়। আমি বিজেপিতে ছিলাম, আছি, থাকবো। তো টিএমসি তৃণমূল ভবনে গিয়ে যোগদান হলো, সেটা কি? ওটা একটা এক সময়ের জন্য ঘটনা হয়েছিল। আমি সেই সময় কয়েক ঘন্টার জন্য, যাই হোক, দেখো স্ত্রী
তারপরে নিকট আত্মীয় বিয়োগ হলে যেমন একটা মানসিক স্থৈর্য হারিয়ে ফেলি, সেই সময়ের জন্য এটা হয়েছিল। সব সময় এখন আর সেই জায়গা নেই। আমি বিজেপিতে ছিলাম, আছি, থাকবো। মুকুল বলেছে যে, আমি শুনেছি যে ওর প্রিয়জন বিয়োগ হয়েছিল বলে মাথা ঠিক ছিল না, তাই জন্য তৃণমূলে চলে এসেছিল। আমার সব থেকে মাথা খারাপ ছিল যখন আমি 23 মাস কাস্টাডিতে ছিলাম। আমি কিন্তু তৃণমূল ছেড়ে চলে যাইনি। শেষ ছিল আমার দিদি, এইমাত্র তার নশ্বর দেহ কেওড়াতলায় দিয়ে গঙ্গা স্নান করলাম। তাহলে সেই হিসেবে আমার এক্ষুনি এই প্রিয়জন বিয়োগে দুঃখিত হয়ে বিজেপিতে চলে যাওয়া উচিত। তাহলে এবার থেকে দলে কাউকে নেবার আগে একটা মেডিকেল ইউনিট করা হোক, মাথা ঠিক আছে কিনা, ব্রেন কাজ করছে কিনা সেটাও আছে কিনা দেখা উচিত। এবার পার্টি অন্তত একটা ভালো টিম করুন না। ধরুন শান্তনু সেন, নির্মল মাঝি, এরকম কত ভালো ভালো ডাক্তার আমাদের মধ্যে রয়েছে, এদের দিয়ে একটা মেডিকেল ইউনিট করিয়ে তারপর যে ঢুকবে তাকে একটা মেডিকেল চেক করে নিক। তাহলে তখন তো ওই এমআরআই সিটিতে ওইগুলো ধরা পড়ে যাবে। ফলে চোর পালাবার আগে চোরকে চেক করো, চোর পালালে বুদ্ধি বেরো, তার লাভ নেই। এখন মুকুল রায়কে দেখে মদন মিত্রর পরামর্শে তার দল কান দেয় কিনা সেটাও দেখার বিষয়। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, সুমন ঘড়াই, এবিপি আনন্দ। এই মুহূর্তে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন বিশিষ্ট মনোবিদ ডক্টর সব্যসাচী মিত্র। ডক্টর মিত্র, এই জন্য আপনার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ যে এখানে আমরা যারা আছি কেউ এই বিষয়ে ডাক্তারি অভিমত দিতে পারবো না যে মুকুল রায় সুস্থ না অসুস্থ। তিনি একরকম বলছেন সম্পূর্ণ 100% ফিট। তার ছেলে বলছেন তিনি একেবারে মানসিকভাবে অসুস্থ, মেন্টালি ডিসব্যালেন্স বলা হয়েছে। আর্টিকুলেট না অসংলগ্ন আমরা বুঝতে পারছি না। রাজনৈতিক জীবন তার যা চিন্তাভাবনা সেটা একটা বিশেষ সময় আটকে গেছেন কিনা মানসিকভাবে, যে সময় সম্ভবত 2011-র আশেপাশে, সেটা নিয়েও জল্পনা আছে। নানা তত্ত্ব ভাসছে, নানা ব্যাখ্যা হচ্ছে তার। সেই ব্যাখ্যার ভিত্তিতে রাজনৈতিক দাবা খেলায় ওই চাল চালা হচ্ছে। কিন্তু মনের চিকিৎসক হিসেবে 5টা সাক্ষাৎকার গতকাল থেকে আজ অবধি মুকুল রায় যা দিয়েছেন আমাদের, সেটা দেখে আপনার কি মনে হচ্ছে ডক্টর মিত্র? দেখুন, আমার যেটা মনে হচ্ছে দেয়ার আর কোয়াইট আ ফিউ পসিবিলিটিস। আমরা ডাক্তারি পার্লেন্সে তো একখানা ডেফিনিটিভ ডায়াগনোসিসে যাওয়াটা খুব অনুচিত হয়। তো এখানে কয়েকটা পসিবিলিটি যেগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা ডিমেনশিয়া, 1 নম্বর। 2 নম্বর যেটা ভেরি ইন্টারেস্টিং পসিবিলিটি সেটা হচ্ছে সিউডো ডিমেনশিয়া, অর্থাৎ সিউডোর মানে হচ্ছে মিথ্যে ডিমেনশিয়া। এবং 3 নম্বর যেটা ইনক্লুড না করলে আমি হয়তো হোলিস্টিক ব্যাপারটা হবে না, সেটা হচ্ছে ওয়েদার ইট ইজ ম্যালিঞ্জারিং, মানে ইচ্ছাকৃতভাবে হচ্ছে কিনা। আমার কিন্তু 3 নম্বরটা, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন বলবো, আমার 3 নম্বরটা কিন্তু এখানে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এটা ডিমেনশিয়া কিংবা সিউডো ডিমেনশিয়া। এখন আমাদের জানতে হবে ডিমেনশিয়া মানেটা কি। আমাদের ব্রেন একটা সার্টেন ভলিউমে থাকে, সেটা কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে এবং অ্যাসোসিয়েটেড যদি কারোর ডায়াবেটিস অ্যান্ড ব্লাড প্রেশারের অসুখ থাকে, ব্রেনটা কিন্তু শুকোতে থাকে। এবং ব্রেনটা শুকিয়ে যাওয়া মানে হচ্ছে তার কার্যক্ষমতাটাও কমে যাওয়া। বিভিন্ন পার্ট অফ দি ব্রেনের কার্যক্ষমতাটা কমে গেলে সেটাকে ডিমেনশিয়া সিনড্রোম বলে। সাধারণ মানুষ যেটাকে অ্যালজাইমার্স হিসেবে বহু প্রচলিতভাবে সাধারণ লোকেরা জেনে থাকে। কয়েকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন এখানে মুকুলবাবুরা, আমি যেটা নোটিস করেছি সেটাকে বলা হয় কনফ্যাবুলেশন, অর্থাৎ দুটো সেন্টেন্স উনি ঠিক বলছেন, মধ্যেখানেরটা যেন ভুল একটা জায়গায় এসে যাচ্ছে। এটাকে বলে কনফ্যাবুলেশন। এটা একটা হলমার্ক, অর্থাৎ গোল্ড স্ট্যান্ডার্ড ডিমেনশিয়া, এটা একটা হলমার্ক। 2 নম্বর, এই প্রবলেমগুলো ইউজুয়ালি সন্ধেবেলায় বেশি হয় এবং সেটাকে বলে সানডাউন সিনড্রোম। লং টার্ম মেমোরিটা প্রিজার্ভড থাকে। কারণটা হচ্ছে ডিমেনশিয়া অসুখটা ব্রেনটা যদি বলের মতো হয়, বাইরে থেকে ঢোকে ভেতর পর্যন্ত। আমাদের লং টার্ম মেমোরি একদম ব্রেনের মধ্যেখানটায় যদি ধরেন আছে, বাইরে থাকে আমাদের শর্ট টার্ম মেমোরি, অর্থাৎ আজ দুপুরে আমি কী খেলাম সেটা ভুলে যাচ্ছি, কিন্তু আমি ছোটোবেলায় কোথায় খেলেছিলাম সেই মাঠটা আমার এক্স্যাক্টলি মনে আছে। সুতরাং ওই যে 2011 সালের কথাটা যেটা বলছেন, দ্যাট ফিটস ইনটু দিস ইস্যু।
আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন উইচ ইজ ভেরি নিউরোলজিক্যালি সেন্সিটিভ ইস্যু, সেটা হচ্ছে ওয়ার্ড ফাইন্ডিং এরার্স। অর্থাৎ আমি যে এই কথাগুলো এখন বলছি আপনার সামনে, আমি কিন্তু প্রকৃত শব্দ চয়নে আটকে যাচ্ছি না। অর্থাৎ এই শব্দগুলো আমি জানি, কিন্তু এই শব্দগুলো এখনই আমার মনে ডিউরিং দ্য কনভারসেশন আসতে কিন্তু আটকে যাচ্ছে না। আমি চিন্তা করেই বলছি, কিন্তু আপনি যদি খুব ইন্টারেস্টিংলি লক্ষ্য করেন ওনার ইন্টারভিউগুলো, অনেক সময় কিন্তু শব্দ চয়নে উনি একটু ডিলেড হচ্ছেন, উইচ ইজ কল্ড ওয়ার্ড ফাইন্ডিং ডিফিকাল্টি, এবং পরবর্তীকালে একটা শব্দের জায়গায় অন্য শব্দ দিয়ে রিপ্লেস করতে শুরু করবেন, সেটাকে বলা হয় ওয়ার্ড ফাইন্ডিং এরার। সুতরাং এই কতগুলো ব্যাপার, একটা বাংলা শব্দ উনি প্রায় 10-12-এরও বেশি ব্যবহার করছেন সার্বিকভাবে। এটারও কোনো ভেরি গুড রিপিটেবিলিটি। আপনাকে যেরকম বললাম কনফ্যাবুলেশন, সানডাউন সিনড্রোম, তেমনি রিপিটেবিলিটি ইজ অ্যানাদার হলমার্ক। এই তিনটাই হচ্ছে হলমার্ক অফ ডিমেনশিয়া সিনড্রোম। অর্থাৎ একই কথা উনি বারবার বলে যাবেন, কারণ ওই কথাটা যে উনি বলেছেন ওটা কিন্তু ভুলে গেছেন। আচ্ছা, বেশ, এখানে আমার একটা অবশ্যই রিজয়েন্ডার দেবো, সেটা হচ্ছে ডক্টর মিত্র অত্যন্ত বিশিষ্ট চিকিৎসক, কিন্তু উনি সামনে থেকে পরীক্ষা করে মুকুল রায়কে দেখেননি, সাক্ষাৎকারের ভিত্তিতে বলছেন, যার ফলে আমাদের উদ্দেশ্য কখনোই এটা নয় যে এইটা প্রমাণিত করা যে মুকুল রায় সুস্থ নন। হতেই পারে মুকুল রায় যেটা দাবি করছেন তিনি 100% ফিট, সুস্থ হতেই পারেন, মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ হতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের প্রশ্নটা অন্য জায়গায়, সেটা হচ্ছে এই গোটা বিতর্কটা গত 48 ঘন্টা ধরে যেটা চলছে, তা থেকে সাধারণ মানুষ কি পাচ্ছেন। আমি আসবো তার কারণ এই অংশটা একাধিক স্তরে আমরা আলোচনা করব। এর ভেতরে রাজনীতি আছে, এর ভেতরে দলবদল আছে, এর ভেতরে নানা জাতীয় এবং রাজ্যের অঙ্ক আছে। কিন্তু তার আগে আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার এবং কু অ্যাকাউন্ট, সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, আমি দ্রুত কয়েকটা মন্তব্য নেব। অতীশ চন্দ্র ভাওয়াল লিখছেন, মুকুলকে বিজেপি ফিরিয়ে নিলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে না, লাভবানও হবে না। পীযূষ কান্তি পাল লিখছেন, মুকুল বিধায়ক না সাংসদ তা নিজেই জানেন না, তাই তার কথার কি গুরুত্ব আছে। গৌতম রায় লিখছেন, ঘটা করে উত্তরীয় পড়ে মুকুল এখন তৃণমূলের পরিবর্তন চাইছেন, রাজনীতিতে সবই হয়। বিদ্যুৎ নায়ক লিখছেন, মুকুল রায় ধর্মেও আছেন, জিরাফেও আছেন। সৌরভ দাস লিখছেন, মুকুল রায়কে নিয়ে তৃণমূলের পরিস্থিতি যথেষ্ট অস্বস্তিকর। আমি ঠিক এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যেটা আবার বলছি ওই 2.5 লক্ষ ভোটারের জন্য। তার কারণ কৃষ্ণনগর উত্তর থেকে ভোটে জিতলেন মুকুল রায়, তারপর সার্টিফিকেট নিতে গেলেন, তারপর তাকে কৃষ্ণনগর উত্তরে খুব একটা দেখা গেল না। অবশ্য কেউ বলতেই পারেন তিনি অসুস্থ ছিলেন। তৃণমূলের কর্মসূচিতে যোগদান করার জন্য 3 বার কৃষ্ণনগর আসেন, তার মধ্যে একবার মাত্র 15 মিনিটের জন্য। দেখুন, আমার এই যে কথাটা বলা হচ্ছে না যে আবার আসছি, এই কথাটা ঠিক নয়। আমি বিজেপিতে ছিলাম, আছি, থাকবো। মুকুল রায় বিজেপিকে চান, কিন্তু বিজেপি মুকুল রায়কে চায় কিনা, কিংবা হঠাৎ তিনি কেন দিল্লিতে ছুটলেন, এইসব নিয়ে নানা মুনির নানা মত হলেও কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের অধিকাংশ মানুষই কিন্তু একটা বিষয়ে একমত, তা হলো বিধায়কের দেখা মেলে না। অর্থাৎ তাদের চোখে মুকুল রায় সত্যি দীর্ঘদিন গায়েব। ইলেকশন হয়ে যাওয়ার পর থেকে ওনাকে আমরা কোনোদিন দেখিনি। আমরা মুকুল রায়কে ইলেকশনের টাইমেই, মানে উনি হচ্ছেন যেরকম শ্রমিকরা যায় কাজে, উনি একবারই এসেছিল, ভোট নিয়ে লুট করে চলে গিয়েছে, তারপর আর এখানে দেখা যায় না। 2021-এর বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হিসেবে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে 35,089 ভোটে তৃণমূল প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে হারান মুকুল রায়। জয়ের পর সার্টিফিকেট নিতে কৃষ্ণনগরে এসেছিলেন মুকুল রায়। সূত্রের খবর, বিজেপির হয়ে নাকি সেটাই মুকুল রায়ের শেষ কৃষ্ণনগর যাত্রা। এরপর 11 জুন তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে উত্তরীয় পরিয়ে দেন। পরবর্তীকালে 2 বার তৃণমূলের যোগদান কর্মসূচিতে কৃষ্ণনগরের হাভেলি হোটেলে এসেছিলেন। আর 2022-এর জগদ্ধাত্রী পুজোয় 15 মিনিটের জন্য শেষবার কৃষ্ণনগরে আসেন মুকুল রায়। আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগে আমার কৃষ্ণনগর উত্তর কনস্টিটুয়েন্সির প্রত্যেকটা মানুষের জন্য, যারা বিশ্বাস করে আর কি ভোট দিয়েছিলেন ওনাকে। যেই এক্সট্রা 30,000 ভোটের মার্জিনে উনি জিতেছিলেন আমার থেকে, সেই 30,000 মানুষের বিশ্বাস উনি ভাঙলেন। প্রথম 4 মাস মতো আমি দেখভাল করেছি, মানে অথরাইজ পার্সন হিসেবে। সার্টিফিকেট যেগুলো সেগুলো প্রাথমিক অবস্থায় আমার কাছে সেই সময়টুকুনি ছিল, সেইটুকুনি আমি ডিস্ট্রিবিউট, যে সময়টুকুনি আমি দায়িত্ব ছিলাম করেছিলাম। অসুস্থ হওয়ার পরবর্তীকালে আর বিষয়টা হচ্ছে সেইভাবে কোনো সঠিকভাবে কোনো কিছু হয়েছে বলে আমার জানা নেই। আমাদের
আমাদের বিধানসভা ভোট হওয়ার পর থেকে ওনাকে আমরা যথেষ্ট ওনার প্রতি আমরা পরিশ্রম করেছি, আমরা কেন সকলেই পরিশ্রম করেছে, কিন্তু সেইভাবে আমরা ওনাকে পাইনি। উনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যেটুকু মানুষের সুবিধা পাওয়া যায় সেই সুবিধাটা মানুষ আমাদের কৃষ্ণনগরবাসী পায়নি। মুকুল রায়কে নিয়ে কৃষ্ণনগরের বিজেপি নেতা আর তৃণমূলের নেতাদের অভিজ্ঞতার তেমন কোনো পার্থক্য নেই। মুকুল রায় তো দীর্ঘদিন ধরে অসুস্থ, ওনার সঙ্গে তো কৃষ্ণনগর শহরের মানুষের দীর্ঘদিন যোগাযোগ নেই। যদি কারোর কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে কেউ কাঁচরাপাড়া কেউ সল্টলেক গিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছে। মুকুল রায়ের থেকে কৃষ্ণনগরের মানুষ সেভাবে কোনো সহযোগিতা এখনো পর্যন্ত পায়নি। চেয়ারম্যান হিসাবে আমরা ওরকম পাইনি, ওনার সঙ্গে আমার ততটা হৃদ্যতা হয়নি যে কাজকর্মে বলুন কোনো কিছু সহযোগিতার সেটা হয়নি। এই রিসেন্ট 15 লাখ টাকা না কত দিয়েছে। একজন বিধায়কের সার্টিফিকেট স্থানীয় মানুষের নানা কাজে প্রয়োজন হয়, কিন্তু বিধায়কই যদি এলাকায় না আসেন তাহলে সেই সার্টিফিকেট পাবেন কি করে সাধারণ মানুষ? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে, নাম ঠিকানা পাঠিয়ে দিলে উনি সার্টিফিকেট করে কোন লোককে এখানে পাঠিয়ে দিতেন। হ্যাঁ, সেভাবে চলতো, এখানে আসতো না তো। মুকুল রায় সম্পর্কে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের ব্যাখ্যা একটাই, ওনাকে পাওয়া যায় না। শুধু রাজনৈতিক দলের নেতারাই নয়, সাধারণ মানুষজনেরও মনে করছেন মুকুল রায়কে বিধায়ক করে বাস্তবিক অর্থেই তারা ভুল করে ফেলেছেন। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কৃষ্ণনগর। আজকে দিল্লিতে বসে দফায় দফায় মুকুল রায় তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের, বলছেন তৃণমূল আর সেই জায়গায় নেই, তৃণমূল যে কাজকর্মগুলো করছে সেগুলো নিঃসন্দেহে বাংলার পক্ষে ভালো না, ইত্যাদি ইত্যাদি। তিনি বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন। মদন মিত্র তিনি পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন। না, তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মদন মিত্র পার্টি তীব্র সমালোচনা করে বলছেন মুকুল রায়কে যেভাবে নেওয়া হয় মনে হয়েছিল যেন দিল্লির বিজেপি সিংহাসন দখল করলাম। বিস্ফোরক মদন মিত্র। মুকুল কি বলছেন, মদন কি বলছেন, কার আক্রমণের কে লক্ষ্য অথবা কারা লক্ষ্য, দেখুন। কেউ আসছে, কেউ যাচ্ছে, কিরকম একটা রেস্টুরেন্টের মতো হয়ে যাচ্ছে। এটা আমার খারাপ লাগছে। মানে কেউ এলো, ঢুকলো, এই 4টে ফিশ চপ দাও, 2টো কবিরাজি খেলাম, পয়সা দিলাম বা না দিলাম, এই চল পাশের দোকানে চল। এটা তৃণমূল কংগ্রেস নয়। मेरे बारे में इतना मत सोचना, दिल में आता हूं, समझ में नहीं। কিক ছবির এই ডায়লগই যেন এখন বঙ্গবাসীর অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কে কখন কার সঙ্গে কার আঁতাত, কে কখন কোন দলে, বুঝে ওঠা দায়। যে তৃণমূলে আপনি যোগ দিয়ে বলছেন কি তখন মানে অন্য একটা কারণে চলে গেছিলেন, এখন সেই তৃণমূলকে দেখে কেমন দেখছেন আপনি? তৃণমূল আর সেই জায়গায় নেই। তৃণমূল যে কাজকর্মগুলো করছে সেগুলো নিশ্চয়ই বাংলার পক্ষে ভালো নয়। কৃষ্ণমন্ডল জেলে আছেন, তিহার জেলে দিল্লিতে। তো দেখলাম, শুনলাম নাকি এ জেলে, ও জেলে, পার্থদা জেলে, পার্থ চ্যাটার্জি জেলে আছে, বিভিন্ন ভাবে আছে। এই লোক মোটেই ভালো জিনিস নয়। তো এটা দায়িত্ব কার, মানে রেসপন্সিবিলিটি কে নেবে? কি এত বড় দুর্নীতি হলো, দেখুন শিক্ষা ঘোটালা হয়ে গেছে, এত টাকার দুর্নীতি হয়েছে, রিক্রুটমেন্ট স্ক্যাম। আমরা প্রত্যেকেই অ্যাডাল্ট লোক, দায় দায়িত্ব কেউ নেবে না। অ্যাডাল্ট লোক, তার দায় দায়িত্ব কে নেবে? আর মুকুল রায় যখন হঠাৎ দিল্লি পৌঁছে বঙ্গ রাজনীতিতে ঝড় তুলেছেন, তখন চাঁদি ফাটা গরমের মধ্যে দলের শীর্ষ নেতৃত্বকে একগুচ্ছ পরামর্শ, এমনকি কার্যত চ্যালেঞ্জও ছুড়ে দিলেন মদন মিত্র। মুকুলকে যেভাবে নেওয়া হয়েছিল তাতে মনে হয়েছিল আমরা বোধহয় দিল্লির বিজেপির সিংহাসন দখল করলাম। বিজেপি পার্টি আমায় সাসপেন্ড করে, শোকজ করে, আমি তার উত্তর দিতে প্রস্তুত। কিন্তু আজকে মুকুলের দেখানো পথে কাল তো আরো 10 জন হাঁটবে, বলবে অ্যালজাইমার হয়েছিল, হাগিস পড়ছি, লুজ মোশন হয়ে যাচ্ছে, এখান থেকে দিল্লি অবধি হাগিস। দিল্লির পরেই বলছি কি কথাটা বলেছে, আমি বিজেপির এমএলএ, আমার রক্ষণাবেক্ষণ, আমার দেখার, আমার থাকার দায়িত্ব নেওয়ার অধিকার এবং দায়িত্ব বিজেপির রয়েছে। আরও বলেছে আমি অমিত শাহের সঙ্গে দেখা করব, আমি নাড্ডার সঙ্গে দেখা করব। এখানেই থামেননি মদন মিত্র, দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। গত বছরের যে 21শে আমাদের যে জুলাই, তার আগে যে ভার্চুয়াল মিটিং, তাতেও মমতা ব্যানার্জি অভিষেকের পাশে মুকুলের চেয়ার ছিল। কিসের জন্য? মানে বিজেপিতে চলে গিয়ে সমস্ত খবর দিয়ে সাবোটেজ করে তারপর পাগল সেজে গেলে মঞ্চে জায়গা হয়ে যাবে। আমরাও সব পাগল হয়ে যাই,
জায়গা হয়ে যাবে পাগল। তারপর কিছু হলে বলবো মাথা ঠিক ছিল না। কিন্তু এখনো আমরা কেন যে মরছি এদের নিয়ে, এই পচা মালেদের নিয়ে। মুকুল রায় একসময় তৃণমূলের নাম্বার 2 ছিলেন। বিজেপিতে যোগ দিয়ে পুরনো দলের শীর্ষ নেতৃত্বকে যথেষ্ট আক্রমণ করেন তিনি। তারপরেও তাকে উত্তরীয় পরিয়ে পার্টির সদর দফতরে অভ্যর্থনা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখন মুকুল রায় বলছেন বিজেপি তাকে দায়িত্ব দিলেই তিনি ময়দানে নেমে পড়তে প্রস্তুত। আর তা নিয়েও কার্যত দলীয় নেতৃত্বকে কটাক্ষ করেছেন মদন মিত্র। নিশ্চয়ই এখন যে অবস্থা তাতে আমাকে ঠিক করতে হবে কত তাড়াতাড়ি আমাকে বিজেপি যদি কাজ দেয় আমি কাজ নিয়ে পূর্ণভাবে কাজ করব। আজকে যদি তৃণমূলের মধ্যে এরকম পাগলের সংখ্যা বাড়ে তাহলে তো এত রোদ্দুরে আমাদের মুখ আরও পুড়ে হয়ে যাবে, মুখ পোড়া হনুমান হয়ে যাব। যতদিন আছি আমরা তৃণমূলের পুরনো বৃত্তই থাকতে চাই। আমি একটা কন্ট্রোল কমিশন বলেছিলাম, দেখো পার্টি আমায় মুখ খুলতে বারণ করেছে, আমি তাই কোনো মুখ খুলছি না। কারণ পার্টি আমায় সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে তুমি কোনো টিভি শোতে যাবে না, তুমি কোনো ইন্টারভিউ দেবে না, তুমি দলের মুখপত্র নয়। সেই জন্য আমি কোথাও কোনো মুখ খুলছি না। কিন্তু এটা তো মুখ খোলা নয়, এটা হচ্ছে হৃদয় খোলা, অন্তর খোলা, মন খোলা। মুকুল দিল্লিতে ধোঁয়াশা বাড়াচ্ছেন, মদন কলকাতায় কার্যত বোমা ফাটাচ্ছেন। রাজনীতিতে আর কি চমক অপেক্ষা করছে এখন সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, ব্রতদেব ভট্টাচার্য, এবিপি আনন্দ। দেখুন, অরূপ চক্রবর্তীকে আমার প্রথম প্রশ্ন হওয়া উচিত যে মুখ খোলা হৃদয় খোলার মধ্যে তফাৎটা অরূপ বুঝেছে কিনা। কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট, মদন মিত্র যে প্রশ্নগুলো তুলেছেন দলের উদ্দেশ্যে অত্যন্ত সিগনিফিক্যান্ট এবং লক্ষ্য একেবারে শীর্ষ নেতৃত্ব। তিনি বলছেন যে মঞ্চের ওপরের জায়গা নিয়ে, মঞ্চের ওপরের জায়গা কে নির্ধারণ করেছে? দলীয় শীর্ষ নেতৃত্ব। অরূপ, যেদিনকে মুকুল রায়ের এই ঘটনা দেখানো হচ্ছে সেদিনকে মুকুল রায়, আমি যতটুকু জানি, বিজেপির সর্বভারতীয় সহসভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন। তাই মুকুল রায় সেদিনকেও কোনো ছোট মাপের নেতা ছিলেন বলে অন্তত আমার জানা নেই। মদনদা জানতে পারেন, আমি সেটা বলতে পারবো না। আমি আপনাদের অনেকগুলো আঙ্গিক দেখলাম, আপনারা হজবরলোর ক্যাপশন দেখালেন, সালমান খানের সিনেমা দেখালেন, ডাক্তারবাবুর ভার্সনটা আমরা সবাই শুনলাম। আমার ওই হজবর সুকুমার রায়ের লেখা ওই গেছো দাদার চরিত্রটা মনে পড়ছে। আজ রানাঘাট, কাল ডায়মন্ড হারবার, পরশু তিব্বত। মুকুল রায়ের অবস্থান নিয়ে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে আমি একটু অন্যভাবে দেখতে চাই। না, কিন্তু আমি বলছি যে এই মানে তো আমি যদি ধরেই উনি যে হজবরলার মতো তিনি একদিন এক দলে, পরের দিন অন্য দলে, ইত্যাদি ইত্যাদি বলেছে। সম্বুধ সূত্র তৃণমূলে, মঙ্গল বৃহস্পতি শনি বিজেপিতে, রোববার বিশ্রাম নিচ্ছে। আরো ভালোভাবে আমাদের এইরকম মানুষকে 2021 সালে মঞ্চের ওপর শীর্ষ নেতৃত্ব বুকে জড়িয়ে উত্তরীয় পরিয়ে নিলেন কেন? না, আমি আবারও বলছি সেই সময় তারপরে কোন পদ দেওয়া হলো দলবদলের পর? এই আনুষ্ঠানিককে দলবদল বলবো না সে তো বিধানসভায় ঠিক হবে, কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির শীর্ষ নেতা কৃষ্ণ কল্যাণীর আগে সেই চেয়ারম্যান কমিটির সেটাকে বৈধতা মুকুল রায় দিচ্ছেন, উনি বিজেপির বিধায়ক। আমি সেই প্রশ্নে পরে আসছি। আমি প্রথমত আমি ডাক্তারবাবুর কথা শুনছিলাম, আমরা মানে ছাত্র হিসেবে আমি ডিমেনশিয়ার কথা বললেন, ডিমেনশিয়ার খুব কমন লক্ষণ, কিন্তু একটা নতুন টার্ম ডাক্তারবাবু যেটা বললেন কনফ্যাবুলেশন, এটার অর্থ হচ্ছে যে লং টার্ম মেমোরিটা ওনার মাথায় থেকে যায় কিন্তু শর্ট টার্ম মেমোরিগুলো হারিয়ে যায়। শুনুন, এইটা নিয়ে না আমার মানে আজকে বাঙালি তো আত্মবিস্তৃত জাতি, এটা বাংলায় একটা বিখ্যাত নাটক হয়েছিল, আপনার মনে থাকবে নিশ্চয়ই, লং টার্ম মেমোরি ধরে রেখেছিলেন, উইঙ্কেল টুইঙ্কেল নাটক, সেই দেবশঙ্কর হালদারের অনবদ্য অভিনয়, পরিচালনা, একদম সব্যসাচী সেনের ভূমিকায় যখন আসছেন, তিনি নকশাল আমলে গুলি খেয়ে তিনি দীর্ঘদিন অন্তর্ধানে ছিলেন, ফিরে এসেও তার মনে হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, গোপাল দাস নাগ মন্ত্রী, মৃত্যুঞ্জয় বাবু মন্ত্রী, কিন্তু তিনি বাকি কথাগুলো মনে রাখতে পারছে না। আজকে মুকুল রায়কে বোধহয় আবার ওই বাঙালি বোধহয় আবার নতুন করে ধন্যবাদ জানাবে যে উইঙ্কেল টুইঙ্কেলের স্মৃতিটা আবার বাঙালির মননে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি বলছি প্রায় এই একই নাটক, আমি বলছি তুমি অত্যন্ত সুপ্রযুক্ত হতে পারে মদন মিত্রের ক্ষেত্রে, যে মদন মিত্রের লং টার্ম মেমোরিতে ধরা আছে যে এই মদন মিত্র এই বর্তমান বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনকার সঙ্গী। কোথাও মদন মিত্র এইটা বলতে চাইছেন যে পুরনো দিনের কর্মীরা আর জায়গা পাচ্ছেন না, ওনারও লং টার্ম মেমোরিতে ওই লড়াইয়ের স্মৃতিটা আছে, সিপিএম এর সঙ্গে লড়াই, পরে যারা এসছেন তাদের মানে দাপটে এরা কোণঠাসা নয় তো? না, নয় তো। কোর কমিটির মিটিং এ বলার পর আজকে মদন মিত্র বলছেন আমি মুখ খুলবো, মুখের কথা নয় হৃদয়ের কথা বলছি। প্রথম কথা, সিপিএম এর বিরুদ্ধে লড়াই যদি মাথায় থাকতো, বাংলার বুকে সিপিএম এর হাতে অত্যাচারিত হয়ে দিনের পর দিন মার খেয়ে যে মহিলা আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাহলে তাকে ছেড়ে মুকুল রায় সেদিনকে যেতেন না। না, আমি মুকুল রায়ের কথাই বলছি না, আমি তো মদন মিত্রের কথা বলছি। আসছি মদনদার কথা, আমি আসছি। মদনদা প্রথম কথা, মদনদা নিজেই যেটা বলছেন, নিজেকে আজকে কন্ট্রাডিক্ট করলেন যে আমাকে মুখ খুলতে বারণ করেছেন, অথচ মদনদা নিজেই মুখ খুলে
মদনদার ব্যক্তিগত জায়গায় নিশ্চিতভাবে খারাপ লাগা থাকতে পারে, তার জেরে বলেছেন। ব্যক্তি মদনদা কি বলেছেন সেটা নিশ্চিতভাবে আমি এখানে কিন্তু ব্যক্তি মদনদা রেস্তোরাঁর একটা উপমা দিয়েছেন, মারাত্মক উপমা মনে হয়েছে তিনি দিয়েছেন। আজ এই রেস্তোরাঁয়, কাল পাশের রেস্তোরাঁ। আমি আবারও বলছি, অন দ্য আদার হ্যান্ড দাঁড়িয়ে মুকুল রায় একজন দিনের শেষে একজন ইন্ডিভিজুয়াল, সে তার কোন দলে থাকবে, কি সিদ্ধান্ত নেবে সেটা একেবারে তার চয়েস, কিন্তু সেই চয়েসটা যেন ছেলের নাম লিডার অফ অপোজিশন হাওয়ায় ভাসিয়ে দিয়েছে, আবার সিবিআই ছেলেকে জেলে পুরবে, সেই ভয়ে যেন চয়েসটা বদলে না। মদন মিত্র রাজা তোর কাপড় কই, এই বিবেকের রোলটা কিন্তু উনি কনস্ট্যান্ট প্লে করছেন। মানে যারা তৃণমূলের মেইন স্ট্রিমের মধ্যে এই মুহূর্তে আছে, ক্ষমতার বৃত্তের মধ্যে আছে, তারা যে প্রশ্নটা তুলতে পারছে না, মদন মিত্র কিন্তু আদি তৃণমূলের একদম প্রথম দিনের সঙ্গী হিসাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশ্নগুলো তুলছেন সেগুলো প্রায় প্রত্যেকটাই নেতৃত্বকে চ্যালেঞ্জ করে। আদি বিজেপি তৈরি করেছেন আদবানিকে মঞ্চে বসতে দেন, যে কারণে তিনি প্রশ্ন তুলছেন যে কি কারণে মানে মুকুল রায়কে সেদিন নেওয়া হয়েছিল, কি মানে তার কোনো লজিক তিনি খুঁজে পান। তাহলে কি দিল্লিতে বিজেপি দখল করার জন্য, মানে আসলে বিজেপির এজেন্ট হিসেবে তাকে নেওয়া হয়েছিল এবং বিজেপি রাজনীতির মধ্যে ঢোকার জন্য? দ্বিতীয় যে প্রশ্নটা উনি তুলছেন যে মানে আজকের তৃণমূলের নেতা কারা, তাদেরকে তো চিনি না আমরা, তাদেরকে তো কোনোদিন দেখিনি। মানে শেষ পর্যন্ত আদি তৃণমূল এবং নব্য তৃণমূলের যে দ্বন্দ্ব, এবং সেখানে নব্য তৃণমূলীরা যে বিরাটভাবে অবস্থান করছেন, যেটা কুন্তল ঘোষের অ্যারেস্টের পরে উনি প্রশ্ন তুলেছিলেন, তার মানে শেষ পর্যন্ত আদি তৃণমূলদের জাতাকলের যে পুরনো তৃণমূলপন্থী যারা আছে, তৃণমূলের যারা জন্ম দিয়েছে, যারা বৃদ্ধি করিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন, তারা যে কোণঠাসা সেটা তার দুজন তৃণমূলের মধ্যে বিবাদ হলে আমি কোথায় যাবো? বার্ধক্যজনিত কারণে এলকে আদবানি টিকিট পান না, কিন্তু সিঙ্গুরে মাস্টারমশাই অন্য দল থেকে গিয়ে টিকিট পান। আজকে তাদের মুখ থেকে শুনতে হবে দলীয় সাংগঠনিক বিষয়। আচ্ছা, একবার আমার শঙ্করের কাছে আসতেই হবে। শঙ্কর, আমি বলছেন যে পঞ্চায়েতের দায়িত্ব চাইছেন কি? মুকুল রায় বলছেন সক্রিয় রাজনীতিতে তিনি আবার ফিরতে চান, দায়িত্ব নিতে চান। আমি জানি না সক্রিয় রাজনীতি থেকে দূরত্ব যা তৈরি হয়েছে, তারপর মুকুল রায়কে নিলে বিজেপির কি লাভ হবে, কিন্তু উনি দায়িত্ব চাইছেন। সুমনদা, আমি ঠিক অরূপদার মতন ডক্টরবাবুর কথা শুনছিলাম এবং বিভিন্ন প্রতিক্রিয়া আমি দেখছিলাম। প্রথমত আমার ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি আমাদের রাজ্য বিজেপি, আমাদের মুখপত্র শ্রমিক দা ইতিমধ্যেই ক্যাটাগরিক্যালি জানিয়ে দিয়েছেন যে উনি কি বক্তব্য রাখছেন তার সম্পর্কে ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটি কোনো ধরনের গুরুত্ব দিতে রাজি না। ফলে মুকুলবাবু কি বলছেন সেটা নিয়ে এই মুহূর্তে প্রতিক্রিয়া দেওয়া আমার কাছে বাতুলতা মাত্র। দ্বিতীয় বিষয়, সবথেকে বড় প্রশ্ন প্রায় নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি। এই প্রশ্ন দুজন ভালো দিতে পারবে। একটা মঞ্চ আমরা দেখলাম যতদূর সম্ভব 21 তারিখে, ওই মঞ্চে যারা বসেছিলেন তারা দিতে পারবেন, আর বিধানসভার অভ্যন্তরে মাননীয় স্পিকার সাহেব দিতে পারবেন। আমি যে কথাটা বলছিলাম বিশ্বনাথ দা, সেটা হচ্ছে এটাও খুব দুর্ভাগ্যের। আমি বলছি শঙ্কর, একটা দল টিকিট দিল, তারপরে তিনি বদল করে আরেক জায়গায় গেলেন। আমি বলছি আজকে এই কৃষ্ণনগর উত্তরের ভোটাররা জানতে চাইছেন যে মুকুল কার, তিনি কোন বাগানে ফুল হয়ে ফুটলেন, অথবা কোথা থেকে ঝরলেন। আমি বলছি যে আজকে রাজ্যের শাসক বা বিরোধীর কাছে যদি তার জবাব না থাকে, সেটা গণতন্ত্রের পক্ষে দুর্ভাগ্যজনক, একদম পরিষ্কার দুর্ভাগ্যজনক। এই পুরো চিত্রনাট্যে ডাক্তারবাবু যখন বসেছেন এখানে, নিশ্চিতভাবে কোনো একটা আঙ্গিকে বিচার করা হচ্ছে। এই আঙ্গিকটাকে যদি আমরা বাদ দিই, কৃষ্ণনগরের সাধারণ মানুষের কাছে এটা একটা বড় যন্ত্রণার এবং দুর্ভাগ্যের। তার দায় এই সিস্টেমের মধ্যেই আমাদের মনে হয় প্রত্যেককে নিতে হবে। আমি আরেকটি জিনিস, আমি অনেকক্ষণ ধরে মুকুল বাবুকে দল থেকে এক্সপেল করলো, সাসপেন্ড করলো, শোকজ করলো। আচ্ছা, আমি যাব, কিন্তু তার আগে আপনাদের সামনে আমি আসবো শঙ্কর। তার আগে দেখাবো যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আরেকটা থিওরি সামনে এনেছেন। কি সেটা না দেখালে কিন্তু এই বহুস্তরীয় এবং সব দিক থেকে আলোচনা করার দাবি, সেটাকে ন্যায্যতা বা মান্যতা দেয়া যাবে না। দেখুন, মুকুল রায় নিঃসন্দেহে সেই বিরল রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে একজন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কাছের লোক ছিলেন, আবার নরেন্দ্র মোদীরও ঘনিষ্ঠ ছিলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন, আবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিও। তৃণমূলে থাকাকালীন সিপিএম এর বিরুদ্ধে পরিবর্তনের ডাক দিয়েছিলেন।
তারপর বিজেপিতে গিয়ে তৃণমূলের সমালোচনা করেছিলেন। আবার 2021 সালে তৃণমূলের উত্তরীয় পড়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। এখন সেই তিনিই আবার তৃণমূলের পরিবর্তন চাইছেন, তার সঙ্গে আরো পরিবর্তনের কথাও বলছেন। পরিবর্তন আরেকবার চেয়েছিলেন আপনি 2011 সালে, তখন পরিবর্তন হয়েছিল। আপনি আবার পরিবর্তন চাইছেন এই পরিবর্তনের? পরিবর্তন তো চাইছি। কেন? বলছি তো এখন বাংলার একটা অসহ অবস্থা রয়েছে, তারপরে নিজেও শারীরিকভাবে রোগা হয়ে গেছি, এখন আবার সামলে নিচ্ছি আস্তে আস্তে। আমি আজকে যেমন ফুল ফিট। শুভেন্দু অধিকারী মুকুল রায়ের ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন, আর মুকুল রায় বলছেন তিনি বিজেপিতেই আছেন। আর এসবের মধ্যে সিপিএম বরাবরই দাবি করে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো ফারাক নেই, সবটাই লোক দেখানো লড়াই। এখন মুকুল পর্বেও তারা সেই সেটিং এর গন্ধ পাচ্ছে। মুকুলকে মমতা পাঠিয়েছেন, ওসব নাটক, মাথা খারাপ, পেট খারাপ এসব বলে লাভ নেই। মমতা পাঠিয়েছে, এখন তিনি চেষ্টা করছেন নিজেকে এবং অভিষেককে বাঁচাবার জন্য। কারণ তদন্ত যে জায়গায় গেছে সেখান থেকে ওদের বাঁচার কোনো রাস্তা নেই, একমাত্র অমিত শাহ মোদির পায়ে ধরা ছাড়া। সেই জন্যই মুকুলকে এজেন্ট করে পাঠিয়েছে। উনি এই বিষয়টা আমার থেকে ভালো জানবেন। নোভোট টু বিজেপিতে একসঙ্গে গোপনের গল্প আছে তো। তৃণমূল অনেক করে উজ্জীবিত করবার চেষ্টা করছে, পার্টি অফিস খুলতে দিচ্ছে, মিছিল করার ব্যবস্থা করতে দিচ্ছে। আগে শহরের মধ্যে করতেন, এখন একটু গ্রামের মধ্যেও মিছিল টিছিল করছেন। না না, এইসব কোনো ব্যাপার নেই, আমি এই কারণে আসিনি। সেও কোনোদিনও এইসব সেট ফেট চাই না। যার বিরুদ্ধে অভিযোগ জবাব তারই দেওয়ার কথা। সে কোয়াইট অ্যাডাল্ট ছেলে, দরকার হলে সে নিশ্চয়ই এর জবাব দেবে। মুকুলকে কেনই বা আনা হলো, আর কেনই বা এত মুকুল মুকুল হলো? আবার সেই মুকুল দুষ্টু লোকটা ভ্যানিস সোনার কেল্লায় চলে গেল। আমি নিজে খুব কনফিউজড। সব মিলিয়ে কার সাথে কার সেটিং, সাধারণ মানুষই কনফিউজড। বিজেন্দ্র সিংহ, সমীরণ পাল ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বাঙালি কনস্পিরেসি থিওরি ভীষণ ভালোবাসে। তো দুটো কনস্পিরেসি থিওরি, এই চক্রান্তের গন্ধ দুটো থিওরিতে দেখা যাচ্ছে। একটা থিওরিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাঁর দাবি যে মুকুল রায় গেছেন দিল্লিতে সেটিং করতে। আর দুই হচ্ছে যে খানিকক্ষণ আগেই কলতান যে কথাটা তুলছিল, কালকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেখিয়েছি, যে যারা বিশ্বাস করছেন যে শুভ্রাংশু বাবুর নাম এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন সামনে আনলেন, তারপরে মুকুল রায়ের দিল্লি যাওয়া, দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? জানি না, সময় হয়তো উত্তর দেবে। দেখি দেবনারায়ণদার কাছে কি। আমি বিকাশবাবুর কথাটা একটু উত্তর দিচ্ছি। আপনারা জানেন সুকান্ত ভট্টাচার্য যে মজুরদের ঝড়ে লিখেছিলেন, বংশগত সরীসৃপ ডাক্তাররা বের করুক, এই তো তাদের সুযোগ। মানুষ ভালো করে জানে অনেক মানুষের বিরুদ্ধে একজনকে লাগানোর সেই পুরনো কায়দা, অনেক মানুষ না, একজনের বিরুদ্ধে অনেককে লাগানোর সেই পুরনো কায়দা। আসলে একেবারে বিকাশবাবু তাই করছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি করে অন্যভাবে লাগানো যায় তার জন্য একটা চক্রান্তের কথা বললেন। এটা বিকাশবাবু সবসময় করেন। কেন? আজকে তো আপনি দাঁড়িয়েছিলেন ত্রিপুরায় 10,323 জনের জন্য আপনি লড়েছিলেন। আজকে কেন কেন তারা কথা নিজের দোষ রয়েছে, পারেননি সেখানে কেন? দেখছেন ডাক্তারবাবু আছেন, আমি বলছি ডক্টর মিত্র, একটা বাক্য খুব সিগনিফিকেন্ট মুকুল রায় বললেন যখন ওনাকে প্রশ্ন করা হলো যে তাহলে আপনি যখন তৃণমূলে যোগ দিয়েছেন সেই মঞ্চে 11ই জুন 2021, তখন যোগ দিয়েছিলেন কেন? তিনি বলছিলেন যে ওই সময় তার স্ত্রী বিয়োগ হয় এবং তাতে একটা ইঙ্গিত দিলেন যে সেই সময় মানসিকভাবে তিনি স্থির ছিলেন না। এর কোনো ডাক্তারি ব্যাখ্যা আছে? আমি একটা কথা প্রথমে বলে নিতে হবে যে ডাক্তারি পরিভাষায় কিন্তু আমাদের কনস্পিরেসি থিওরির উপরে কোনো চ্যাপ্টার নেই। সেটা বাদ দিয়ে আমি বলছি যে হ্যাঁ, আমি দেখবেন প্রথম সেন্টেন্সে বলেছিলাম এটা ডিমেনশিয়া হতে পারে, সিউডো ডিমেনশিয়া হতে পারে, ম্যালেঞ্জারিং হতে পারে। সিউডো ডিমেনশিয়া ব্যাপারটা কি? অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই যে ডিপ্রেশন যেটা হয় সেইটার ফিচার্স নর্মাল থাকে, কি মন খারাপ থাকছে, কান্নাকাটি করছে, সুইসাইডাল থটস আসছে, খাচ্ছে না, দাচ্ছে না, চুপচাপ বসে থাকছে। আর একটা এটিপিক্যাল টাইপ অফ ডিপ্রেশন দেখতে পারি যেখানে ডিমেনশিয়ার যে ফিচার্সগুলো আমরা ডিসকাস করলাম কিছুক্ষণ আগে সেইটা দেখা যায়। অর্থাৎ সিউডো ডিমেনশিয়া, মিথ্যে ডিমেনশিয়া,
এটা অ্যাকচুয়ালি ডিপ্রেশন থেকে হয়। এবং সবচেয়ে সুখবর সিউডো ডিমেনশিয়ার হচ্ছে যে ডিমেনশিয়ার যেরকম ইজ আ ওয়ান ওয়ে ট্রাফিক এবং তার কোনো চিকিৎসা নেই, তাকে রোধ করার কোনো উপায় নেই, কিন্তু এই সিউডো ডিমেনশিয়া যেটা অর্থাৎ ডিপ্রেশন জনিত অ্যাপারেন্ট ডিমেনশিয়া সেটা কিন্তু টোটালি ট্রিটেবল এবং এটা চিকিৎসা করলে কিন্তু পুরোপুরি আরোগ্য লাভ করা সম্ভব। বেশ, আমি এই এক্স্যাক্টলি এই পয়েন্টে বলতে চাই আবার একবার সেই রিজয়েন্ডার, সেটা হচ্ছে মুকুল রায় কিন্তু দাবি করছেন হ্যাঁ আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু এখন আমি 100% ফিট, সম্পূর্ণ সুস্থ। আবার বলছি ডাক্তারবাবু মুকুল রায়ের সামনে থেকে চিকিৎসা করেননি, তাকে দেখেননি, সুতরাং আমরা সত্যিই জানি না মুকুল রায় সুস্থ না অসুস্থ। তাই নিয়ে রাজনীতির কারবারিরা তাদের যে ওই দাবা খেলার চালতে পারেন, কিন্তু ইস্যুটা হচ্ছে তিনি যদি সুস্থ থাকেন গুড এনাফ, তিনি যদি অসুস্থ হন আমরা প্রত্যেকে তার দ্রুত আরোগ্য কামনা করি। এইটা নিয়ে কোনো দ্বিমত, কোনো বিতর্ক থাকতে পারে না। এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যেটা ওই গ্রেফতার হওয়া অয়নশীলকে নিয়ে। দেখুন, যেটা নিয়ে বিতর্ক নেই সেটা হচ্ছে প্রথমে চাকরির টাকা অ্যাডভান্স, এজেন্সি বলছে অ্যাডভান্স নিয়ে যখন চাকরি হলো না, টাকা ফেরত চাইছে, সেই সময় শুরু হতো হুমকি। আমি এই প্রতিবেদনটা আপনাদের সামনে এই জন্য রাখছি যে আজকে তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের গোটা দিন ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। দেখুন, স্কুল ও পুরসভায় নিয়োগ দুর্নীতিতে একাই 200 কোটি টাকা তুলেছিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীল। একথা আগেই দাবি করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে। কিন্তু এই বিপুল পরিমাণ টাকা কিসের টোপ দিয়ে তুলতেন অয়ন? বিকাশ ভবনের ভেতরেও কিভাবে বিছানো হয়েছিল নিয়োগ দুর্নীতির জাল? এই প্রশ্নগুলি উঠতেই এবিপি আনন্দে মুখ খুলতে শুরু করেছেন অয়নশীলের প্রতারণার শিকার বলে দাবি করা একাধিক ব্যক্তি। তাদের দাবি, প্রথমে চাকরি বিক্রির অ্যাডভান্স হিসেবে টাকা তোলা, তারপর সেই চাকরি প্রার্থীর ভুয়ো ইন্টারভিউ, শেষে চাকরি না পেয়ে টাকা ফেরত চাওয়ায় প্রার্থীদের হুমকি। এই ছিল অয়নশীলের নিয়োগ দুর্নীতির মোডাস অপারেন্ডি। আর সেই ফাঁদেই পা দিয়েছিলেন বলাগড়ের ইঞ্চুরা বাজারের বাসিন্দা বাসুদেব ঘোষ। তার দাবি, ছেলে ও মেয়ের প্রাথমিক স্কুলে শিক্ষকের চাকরির জন্য 10 লক্ষ টাকা দিয়েছিলেন অয়নশীলকে। অয়নশীলের ফ্ল্যাটে গেলাম চুচুড়া যোগুদাসপাড়ায়। অয়নশীলের হাতে গিয়ে 2 লক্ষ টাকা দিয়ে বলল অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার বাড়িতে যাবে, তো তখন আপনি আমাকে 8 লক্ষ টাকা দিয়ে দেবেন। বেহালা থেকে এসেছিলেন সন্তু গাঙ্গুলি, তখন অয়নশীলের কাছ থেকে টাকা নিতে আসতেন। উনি বলতেন আমাদের ঘরে যেরকম আমি পার্থ চট্টোপাধ্যায়ের পিএ। তারপর উনি বললেন যে 1 মাস আমাকে আরও সময় দিন, তো সময় দিলে আমি আশা করছি করে দিতে পারবো। এখান থেকেই শুরু হতো চাকরি বিক্রি চক্রের নেক্সট স্টেপ। অভিযোগকারীদের দাবি, প্রথমে তাদের একটি কাগজ দেখিয়ে দাবি করা হতো নিয়োগের প্রাথমিক তালিকায় নাম উঠেছে। কথা বলে আরো কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেবার চেষ্টা করা হতো। তারপর শুরু হতো ইন্টারভিউ, তাও আবার বিকাশ ভবনে। অভিযোগ যার গোটাটাই ভুয়ো। বিকাশ ভবনে ছেলে মেয়েকে বিকাশ ভবনে নিয়ে গিয়ে দোতলাতে একটা এরকম টেবিলের ওপর খাতা আর পেন রেখে দিয়েছেন, সেখানে নাম আর স্বাক্ষর লিখে দিয়ে চলে আসতেন, মোবাইল নাম্বার, বুঝতে পেরেছেন? এইটা লিখে দিয়ে চলে এসেছিল, সেটাই হলো ওদের ইন্টারভিউ। একই অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক হুগলির পান্টুয়ার বাসিন্দা এক মহিলার। তার দাবি, টেট পাস না করেও প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য অয়নশীলকে 5 লক্ষ টাকা দিয়েছিলেন। প্রথমে 2015 সালে আমি পান্ডুয়ারি বাসিন্দা বোসপাড়ার আব্বাস আলীকে 5 লাখ টাকা দিই। উনি বলাতে আমি দিয়েছিলাম। তারপরে যখন ওনার কাছে আমি 2017 সালে টাকাটা ফেরত চাই যে আমার চাকরির দরকার নেই, তখন উনি বলেন আমি টাকা নিয়ে অয়নশীলকে দিয়েছি। আমরা ওনার কাছে গিয়েছিলাম, 3 বার গিয়েছিলাম, তার মধ্যে 2 বার ঢুকতে দেয়নি, আমাকে 3 বারই ঢুকতে দেয়নি। বলেছিলেন যে এটাতে তোমাদের নাম আছে কি দেখো, যদি থাকে তাহলে তোমাদের চাকরি হবে। ওনারা আমাদের নাম দেখেছিলেন, কিন্তু তারপরেও বলেছিলেন যে আমাদের চাকরির দরকার নেই, টাকাটা ফেরত দিন। কিন্তু উনি বললেন যেহেতু নাম চলে এসেছে এখানে, আমরা টাকা ফেরত দিতে পারবো না। প্রাইমারি টিচারের চাকরি পেতে অয়নশীলকে 5 লক্ষ টাকা দিয়েছিল সুরজিৎ আদকের পরিবারও। এক মিডলম্যানের মাধ্যমে পরিচয় হয়েছিল অয়নশীলের সঙ্গে। তার অভিজ্ঞতাও কোনো অংশে কম নয়। বিষ্ণুপদ সিংহরায় নামে এক ব্যক্তির দ্বারা পরিচিত হয়েছিল। উনি নিয়ে গেছিলেন আমার বাবাকে, তার কাছে 5 লক্ষ টাকা দিতে হবে, তাও দিয়েছিল। বিকাশ ভবনের 2nd ফ্লোরে টেবিলে একটা সাইডে একটা সিঁড়ি দিয়ে উঠে এক সাইডে একটা টেবিল ছিল, সেখানে একটা খাতা ছিল, সেই নোটবুকে শুধু সই আর ফোন নাম্বার লিখে চলে এসেছিলাম। অয়নশীলের বিরুদ্ধে যখন একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে, তখন বুধবার অয়নশীলের বাবা সদানন্দ শীল ও মা অমিতা শীলকে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। ঝিলম করঞ্জাই, হিন্দল দে ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
হঠাৎ সেদিন সন্ধ্যাবেলা সড়ক কাঁপিয়ে গাড়ি দাঁড়ালো দক্ষিণে, শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন। তবে কিছুদিন আগে এই গাড়ি দাঁড়ানো মানে পার্কিংয়ের ফি নিয়ে তৃণমূলের মধ্যে বিস্তর জলঘোলা হলো। কলকাতা পুরসভার পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্তে প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া আপত্তির কথা জানান মুখপাত্র কুণাল ঘোষ। তারপরই তড়িঘড়ি সিদ্ধান্ত প্রত্যাহার করা হলেও মেয়র ববি হাকিমের সঙ্গে দলীয় নেতৃত্বের একাংশের দূরত্বের জল্পনা একেবারে তুঙ্গে ওঠে। দেখুন, কে কাকে রাখতে চান আর কে কাকে সরাতে চান এসব জাহাজের গল্প আমরা জানি না। সামান্য আদার ব্যাপারই বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।